আমাদের গল্প নিয়মিত শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্ধমানের ভালকিমাচান অঞ্চলের রাজবাড়ি নিয়ে ঘনিয়ে উঠেছে এক গভীর রহস্য। ইতিমধ্যে গবেষণার কাজে যাওয়া এক নৃতত্ত্ববিদ এবং এক পর্যটকের মৃত্যু হয়েছে সেখানে। স্থানীয় মানুষদের বিশ্বাস, রাজার অশরীরী ভাল্লুক নাকি এই কাণ্ড ঘটিয়েছে। সত্যি কি তাই? দেখা যাক। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখিকা মৈত্রেয়ী সেনগুপ্তের কলমে চঞ্চু রহস্য। পুজোর ছুটিতে শুভময়রা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়ল শতাব্দী প্রাচীন ভুতুড়ের শঙ্কঘর রাজবাড়ির উদ্দেশ্যে। শিয়ালদা থেকে ট্রেন সকাল 8টায়। সময়ের আগেই ওরা স্টেশন এসে গেছে, টিকিট কাটাও হয়ে গেছে। বাড়ি থেকে খুব সকালে বের হয়েছিল বলে ওরা কিছু খেয়ে বেরোতে পারেনি, তাই এই ফাঁকে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছে। বাকি যা খাওয়া দাওয়া গন্তব্যে পৌঁছেই খাওয়া যাবে। বহুদিন ধরে বন্ধুরা মিলে কোথাও যাবে করছিল, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। মাঝে তো করোনা প্রায় 2 বছর সব মাটি করে দিল। এখন ধীরে ধীরে করোনার চোখ রাঙানির ভয় কাটিয়ে ছন্দে ফিরতে শুরু করেছে পৃথিবী। তাই ওরাও 3 বন্ধু বহুদিনের প্ল্যানটাকে বাস্তবায়ন করেই ফেলল। 3 জনই কলকাতার একই কলেজের 3য় বর্ষের ছাত্র। শুভময় জুওলজি অনার্স, আর ওর 2 বন্ধু অনিকেত আর মৃন্ময় ইতিহাসে। ইতিহাসের দল ভারী, তাই কোথায় ঘুরতে যাবে তা ঠিক করতে বসে বেশিরভাগই ঐতিহাসিক স্থানের নামই উঠে আসছিল। কিন্তু শুভময় খুঁজছিল একটু অ্যাডভেঞ্চার। ওদের বাজেটও কম, তাই ঠিক করে উঠতেই পারছিল না জায়গাটা। শেষমেশ পরশু সন্ধ্যায় অনিকেতের বাড়িতে যখন ওরা আড্ডা দিচ্ছে, সেই সময় অনিকেতের পুলিশ মামা এসে হাজির। এই কথা সেই কথার পরে ওদেরকে তিনি কিছু অদ্ভুত গল্প শোনালেন। ব্যাস, 3 জনে খুঁজে পেল তাদের গন্তব্য। ইতিহাস আর রহস্য একসাথে। গল্পটা অনেকটা এরকম। অনিকেতের মামা গত বছর পর্যন্ত পোস্টিং ছিল বর্ধমানের একটা জঙ্গল ঘেরা গ্রাম ভালকিমাচানে। বর্ধমানের কোনো এক রাজার তৈরি করা মাচানকে কেন্দ্র করেই এই গ্রামের এমন অদ্ভুত নাম। এমনিতে শান্তশিষ্ট আদিবাসী গ্রাম এই ভালকিমাচান, কিন্তু গত 5-6 বছর ধরে কিছু অদ্ভুত কাণ্ড ঘটছে সে গ্রামে। গ্রাম লাগোয়া মানকির জঙ্গলে যবে থেকে ওই শঙ্করের রাজবাড়িটিতে কিছু নৃতত্ত্ববিদ এলেন খনন কার্য চালাতে, তবে থেকে এই বিপত্তি। সেই নৃতত্ত্ববিদদের একজনের হঠাৎই অস্বাভাবিক মৃত্যু ঘটে। ওই রাজবাড়ির ভেতরে পুলিশি তদন্তে পাওয়া যায় লোকটির মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়, কিন্তু শরীরে আঁচড়ের দাগ ছিল। কে বা কারা কিভাবে তাকে বিষ দিয়েছিল জানা যায়নি, কিংবা কোন প্রাণীর আঁচড়ের দাগ তার বুকের ওপর ছিল সেটাও রহস্য। তবে গ্রামের সাধারণ আদিবাসীরা বলে শঙ্করের রাজবাড়িতে খোঁড়াখুড়ি হওয়ায় রাজার ভূত রুষ্ট হয়েছে, তাই তার পোষা ভাল্লুককে তিনি নাকি এখন সে রাজবাড়ির পাহারায় নিযুক্ত করেছেন। এই অস্বাভাবিক মৃত্যুর পরে দলটি খনন কার্য বন্ধ করে দিলেও এমন ভুতুড়ে রাজবাড়ি দেখতে পর্যটকদের আনাগোনা শুরু হয়। তবে কেউই সন্ধ্যের পরে সেদিকে যেতে সাহস পান না। 2-1 জন অত্যুৎসাহী লোক যে যাননি তা নয়, কিন্তু তারাও সেখানে কোনো হিংস্র জীবের গো গো শব্দ শুনেছেন। কেউ বা অনেক মানুষের পায়ের শব্দ শুনেছেন ওই ভাঙা নির্জন রাজবাড়িটিতে। অনেকেই সন্ধে ঘনিয়ে উঠতে না উঠতেই পালিয়ে এসেছেন। গত বছরই এক পর্যটকেরও মৃত্যু হয়েছে ওই রাজবাড়িতে, যদিও এবারে অস্বাভাবিক মৃত্যু নয়, গুলি লেগেছিল তার বুকের বাঁ দিকে। তবে এর মধ্যে অদ্ভুত হল নিজের পিস্তলের গুলিতেই তার মৃত্যু। বন্দুকে তার নিজেরই আঙুলের ছাপ। কিন্তু সমস্যা হলো গুলি যেভাবে লেগেছে সেভাবে কেউ নিজেকে নিজে গুলি করতেই পারে না। এসব ভুতুড়ে কাণ্ড নয় তো আর কি। ব্যাস, হাতের কাছে এমন সুবর্ণ সুযোগ। তাই তারা 3 জনই রীতিমতো খুব খুশি। পুজোর ছুটি পড়তেই বেরিয়ে পড়ল 7 দিনের জন্য। গন্তব্য ভালকিমাচান গ্রামে শঙ্কর রাজবাড়ি। শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছে 3 জন। এখান থেকে বর্ধমানের ছোট্ট স্টেশন মানকি। সেখান থেকে রিকশায় 10 থেকে 15 মিনিটে পৌঁছে যাবে ভালকিমাচানে। ওখানে একমাত্র একটি লজ আছে, যেখানে ওদের থাকা খাবার সব ব্যবস্থা
অনিকেতের মামা আর থানার পুরনো বড়বাবু করে দিয়েছে। সব ব্যবস্থা ভালোই থাকবে আশা করা যায়। সঙ্গে এই গ্রামের সৌন্দর্য ওদের চারপাশের মানকার সবুজ জঙ্গল আর জঙ্গলের সীমানায় যমুনা দিঘির বাড়তি পাওনা। এই জঙ্গলে নাকি একসময় ভাল্লুক ছিল, যদিও এখন আর নেই। তবে শুভময়ের সেসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। সে ভাবছে এইসব অদ্ভুত ঘটনাগুলো নিয়ে। এইসব ঘটনাগুলো কি সত্যিই ভুতুড়ে, নাকি এর পিছনে রয়েছে কোনো গভীর রহস্য? প্রায় ঘণ্টাখানেক হবে ওরা জঙ্গল কুঞ্জ লজে এসেছে। এরই মধ্যে হাত পা ধুয়ে মৃন্ময় লজে এরোর সাথে আলাপ জমাতে চলে গেছে। ছেলেটা একটু খ্যাপাটে গোছের হলেও খুব মিশুকে, যে কোনো বয়সের যে কোনো স্তরের মানুষের সঙ্গে সহজেই ভাব করে নিতে পারে। জায়গাটা সত্যিই বেশ সুন্দর। সবুজ জঙ্গলে ঘেরা একটা ছোট্ট গ্রাম। লজের ম্যানেজার জানালেন, গত বছর করোনার পর অনেক লোক এসেছিল পুজোর সময়, কিন্তু ওই পর্যটকের মৃত্যুর অঘটনটা ঘটায় নাকি এবারে তেমন ভিড় নেই। গ্রামে ঢোকার মুখেই রাস্তার ওপারে পাকা ইটের তৈরি 4 থাম্বার মাচানটা দেখেছে ওরা। মাচানটা পুরনো হলেও তা কয়েক বছরের মধ্যে যে সংস্কার করা হয়েছে তা বোঝাই যাচ্ছে। ওরা যে ঘরটায় উঠেছে সেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ডবল বেডের একটা ঘর। উত্তর দিকে জানালা খুললে সবুজ জঙ্গল দেখা যায়। শুভময় ওই জানালা খুলেই জঙ্গলের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে। ম্যানেজারের থেকে সে শুনে নিয়েছে এই জঙ্গলের পথ দিয়েই একেবারে জঙ্গলের মাঝামাঝি যেতে হবে, প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার। সেখানেই সেই ভুতুরে রাজবাড়ির অবস্থান। ওফ, তোরা থাম এবার, বেশ খিদে পেয়ে গেছে। এবার কি তাহলে আমরা খাবার দাবারের খোঁজটা করব? অনিকেতের কথায় সম্বিত পেরে শুভময়, সত্যি অনেকক্ষণ খাওয়া হয়নি কিছু। আরে এই মৃন্ময়টা যে কোথায় গিয়ে গল্প জুড়েছে কে জানে। ও এলে তো খাবার দাবারের খোঁজে বের হওয়া যায়। বলতে বলতে একটা বাচ্চা ছেলেকে নিয়ে ঘরে ঢোকে মৃন্ময়। ছেলেটির হাতে একটা বড় বাটিতে মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর চপ। মুচকি হেসে মৃন্ময় জানায়, এর নাম বুধুয়া, এই লজেই থাকে, কাজকর্ম করে। ওর মা এই লজে যারা থাকতে আসেন তাদের রান্না বান্না করে দেন। এখানে খাওয়া দাওয়ার এই একমাত্র ব্যবস্থা। অগত্যা সকলে মুড়ি ও চপ ভাজা দিয়েই খুন্নি বৃত্তিতে লেগে পড়ে। মৃন্ময়ের থেকে লজে আরও অনেক কথাই জানতে পারে ওরা। এটুকু সময় ছেলেটা অনেক খবর জোগাড় করে ফেলেছে। সত্যি ছেলেটার ক্ষমতা আছে বলতে হবে। লজে এখন ওদের নিয়ে মোট 3টি ঘরে লোক আছে। একটিতে একজন প্রফেসর আছেন, তিনি অবশ্য মাঝে মাঝেই আসেন এখানে। আরেকটিতে আছে 2টি ছেলে, তারা অবশ্য ঘুরতে আসেন। ভালকি মাছানের কাছেই ঘুষ করার ডোকরা গ্রাম, সেখান থেকে ডোকরার তৈরি জিনিস কিনে তারা বিক্রি করে নানান জায়গায়। অর্থাৎ এখানে একমাত্র তারাই নতুন এসেছে। বাকি এই লজে আছে বুধুয়া আর বুধুয়ার মা, একজন বৃদ্ধ কেয়ারটেকার আর ম্যানেজার বাবু। 2জন ব্যবসায়ী ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে মৃন্ময়ের, কিন্তু প্রফেসরের দেখা সে পায়নি। তিনি নাকি সকাল সকালই কোথায় বেরিয়ে যান। সে যাই হোক, মৃন্ময়ের বক্তব্য এত খবর জোগাড় করে দেওয়ার জন্য কিছু একটা ট্রিট যেন ওরা 2জনে মিলে ওকে দেয়। সেটা হাঁড়িয়া বা মহুয়া হলেও চলবে। শুনেই শুভময় কটকট করে তাকায় তার দিকে। নিজের দল ভারী করতে অনিকেতকে ঠেলে মৃন্ময়। কি পত্রিকায় মুখ গুজে আছিস? শুভময়কে বোঝা না, যে কোনো জায়গায় এসে সেখানে স্পেশাল জিনিস না খেলে হয়? সত্যি অনিকেত সেই ট্রেন থেকে কি একটা জার্নাল পড়ছে। এতক্ষণ সেটা খেয়াল করেনি শুভময়। পত্রিকা থেকে মুখটা তুলে অনিকেত বলে, কি পড়ছি বলতো? কি আবার হবে, ছাইপাস কিছু গুরুগম্ভীর থিসিস পেপার। আরে দেখে যা একবার। বলেই ওদের দিকে পত্রিকাটা বাড়িয়ে দেয় অনিকেত। তাতে লেখা আছে শঙ্কঘর রাজবাড়ির অজানা রহস্য। 2জনেই বড় বড় চোখ করে অনিকেতের দিকে তাকায়। এটা একটা ধারাবাহিক প্রবন্ধ, যদিও এটা অসম্পূর্ণ। এর লেখক নাকি হঠাৎই অস্বাভাবিকভাবে মারা যান। উত্তেজনায় শুভময় মৃন্ময়ের হাত থেকে টেনে নেয় জার্নালটা। হ্যাঁ, সে যা ভাবছিল তাই। ইনি সেই নৃতত্ত্ববিদ ডক্টর কৃষ্ণেন্দু সোম।
যিনি এই শঙ্কগড়ের রাজবাড়িতেই মারা গিয়েছিলেন। শুভময় অনিকেতের দিকে তাকায়। অনিকেত মুচকি হাসছে। আরে ব্রাভো, দারুণ জিনিস খুঁজে বের করেছিস তো। আরে তোরা আমাকে বলবি এটা কি এমন লেখা জানিয়ে দুজনে মাতামাতি করছিস? আগে তুই বল, তুই আমাকে কি ট্রিট দিবি। দেখ, আমার কিন্তু আবার ওই মহুয়া হাঁড়িয়া টাড়িয়া চলবে না। আগে ব্যাপারখানা বুঝি তারপর বলবো। আরে মামা যে নৃতত্ত্ববিদের কথা বলেছিলেন না, ওই যে ভুতুরে রাজবাড়িতে মারা গেছেন, এটা তারই। বলতে বলতে হঠাৎ অনিকেত দরজার দিকে তাকায়। সকালে বুঝতে পারে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। পর্দার নিচ থেকে তার ধুলো মাখা বুট জুতোর কিছুটা দেখা যাচ্ছে। শুভময় ধীরে ধীরে দরজার কাছে এসে পর্দা সরাতেই দেখতে পায় সৌম্যকান্তি এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। শুনলাম তোমরা নাকি এসেই আমার খোঁজখবর নিয়েছো, তাই আলাপ করতে চলে এলাম। বলেই একগাল হাসি নিয়ে চাপদাড়ির ভদ্রলোক হাত বাড়িয়ে দিলেন শুভময়ের দিকে। আমি প্রফেসর অঞ্জন সরকার, দিল্লি ইউনিভার্সিটির সমাজবিদ্যার অধ্যক্ষ। ও আসুন আসুন স্যার, ভেতরে আসুন। আমরা সকলেই কলকাতার কলেজের ছাত্র, এখানে বেড়াতে এসেছি। বলেই দরজা ছেড়ে ভদ্রলোককে অভ্যর্থনা জানায় শুভময়। ভদ্রলোক ভেতরে এসে বসেন এবং ওদের তিনজনকেই খুব তীক্ষ্ণ চোখে দেখতে থাকেন। শুভময় মৃন্ময়কে দেখিয়ে বলে, আসলে আমার এই বন্ধুটা খুব মিশুকে আর কৌতূহলী। যেখানেই যায় সেখানেই সকলের সঙ্গে আলাপ করে আর সকলের সম্পর্কে জানতেও চায়। ওই আপনার খোঁজ করছিল। কিন্তু কোনো অপরিচিত ব্যক্তি সম্পর্কে অত্যুৎসাহী হওয়াটা সন্দেহজনক ব্যাপার। বলেই মৃন্ময়ের কাঁচুমাচু মুখটির দিকে তাকিয়ে হো হো করে হেসে ওঠেন ভদ্রলোক। তারপর বলেন, আমি আসলে এখানে এসেছি আমার গবেষণার কাজ নিয়ে। এখানকার জঙ্গলের আদিবাসীদের সমাজ ও জীবন নিয়ে আমার কাজ, তাই ওই মাঝে মধ্যে এই গ্রামে আসি। বুধুয়া আমাকে ভালো করেই চেনে। ওই বলল নতুন দাদারা এসেছে, তারা তোমার কথা জিজ্ঞাসা করছিল, তাই দেখতে এলাম কারা আমার সম্পর্কে জানতে এত আগ্রহী। তা তোমাদের কতদিন থাকা হচ্ছে, যাচ্ছ কোথায় কোথায়? মানে তেমন কিছু তো ঠিক করে আসিনি আমরা। দেখি কোথায় কোথায় যাওয়া যায় আর কতদিন লাগে। সে কি একদম উদ্দেশ্যহীন বেড়ানো নাকি? বলতে বলতেই ভদ্রলোকের চোখ যায় বিছানার উপরে রাখা পত্রিকাটির দিকে। মুচকি হেসে বলেন, ওহ, তাই বলো, তোমরাও ভুতুড়ে রাজবাড়ি দেখতে এসেছো? যত সব ফালতু গাল গল্প। আর লোকে তাই পড়ে আর শুনে ছুটে আসছে ভূত দেখতে। অতি বিরক্তিকর। তাহলে আপনি বলছেন শঙ্খঘরে ভূত নেই, তাই তো? তবে ডক্টর সোম যে লিখেছিলেন রাজবাড়িতে উনিও অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন, সেসব কি তাহলে মিথ্যে? শোনো হে ছোকরা, আমি তোমাদের ওই ডক্টর সোমেরও অনেক আগে থেকে এই ভ্যালকি মাচানে এসেছি। কোনোদিনও ওই পোড়া রাজবাড়িতে অস্বাভাবিক কিছু দেখিনি। আর তোমাদের ওই ভদ্রলোক যে মানসিক রোগীর ওষুধ খেতেন, সেটা জানো কি? এখানে একটাই ওষুধের দোকান আছে স্টেশনের গায়ে, ওখান থেকে বহুবার ওষুধ কিনতে দেখেছি ওনাকে। আর যদি বলো গ্রামে প্রচলিত গল্পের কথা, সেরকম তো সব আদিবাসী সমাজেই নানান অলৌকিক গল্প প্রচলিত থাকে। সেসব কি সত্যিই হয়? তোমরা এখনকার যুগের ছেলে মেয়ে হয়েও যদি এসবে বিশ্বাস করো, তাহলে আর কি বলবো। বলতে বলতে উঠে পড়েন ভদ্রলোক। যাই হোক, ঘুরতে যখন এসেছো তখন যমুনা দিঘি থেকে ঘুরে এসো। দারুণ সুন্দর জায়গা, ওখানে সূর্যাস্ত দেখতে দারুণ লাগে। কিন্তু আমি এখন উঠি, পরে আবার কথা হবে। ভদ্রলোক বেরিয়ে যেতেই ওরাও তৈরি হয়ে বেরিয়ে আশেপাশে একটু ঘুরে আসবে বলে। আর অনিকেতের মামা লোকাল থানায় একটু দেখা করে আসতে বলেছিলেন, সেটাও একেবারে সেরে ফেলবে। কারণ ওরা ঠিক করেছে দুপুরে খাওয়া দাওয়ার পরেই ওরা যাবে এখানের প্রধান আকর্ষণ শঙ্কগড়ের ভুতুরে রাজবাড়িতে। লজ থেকে বেরিয়েই সামনের লাল মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে অনিকেত বলে ওঠে, তাহলে তোরা ভদ্রলোককে কেমন বুঝলি? আচ্ছা, ওনার কথাগুলো কি ঠিক? তোদের কি মনে হয়? হতেও পারে, কে জানে। আমি তো আর ডক্টর সোমকে চিনি না, বলতে পারবো না। তাহলে শঙ্খগড়ে ভূত নেই? এত দূরে আসা বৃথা? মৃন্ময়ের হাতটা চেপে ধরে ওকে চুপ করিয়ে দেয় শুভময়। ওদের সামনেই যেখানে রাস্তাটা বাঁক ঘুরেছে, ঠিক সেখানে একটা বট গাছের তলে দাঁড়িয়ে রয়েছে
ওই প্রফেসর ভদ্রলোক। ও খাটো লাল কাপড় জড়ানো খালি গায়ের এক আদিবাসী ছেলে। শুভময় ইশারায় ওদের রাস্তার পাশে আড়ালে সরে যেতে বলে। তিনজনই ঝোপের আড়াল থেকে দেখতে পায় আদিবাসী ছেলেটার সাথে প্রফেসর উত্তেজিতভাবে কিছু কথা বলছেন এবং লাল কাপড়ে মোড়া কিছু একটা তুলে দিচ্ছেন তার হাতে। ওটাই কি আছে কিছুই তো বোঝা যাচ্ছে না, একটু এগিয়ে দেখবি? ফিস ফিস করে বলে ওঠে মৃন্ময়। হঠাৎই ভদ্রলোক পিছনের দিকে ফিরে তাকান এবং শুভময়দের দিকেই এগিয়ে আসতে থাকেন। হায় রে, শুনতে পেল। কথা শেষ করতে না দিয়েই মৃন্ময়ের মুখটা চেপে ধরে অনিকেত। ওরা ঠিক যেই ঝোপটার আড়ালে ছিল, ভদ্রলোক ঠিক সেই ঝোপের কাছে এসেই থমকে দাঁড়ালেন। ওরা তিনজনই আরেকটু নিচু হয়ে ঝোপের মধ্যে নিজেদের আড়াল করে নিল। কিন্তু ওই ঝোপের দিকে না তাকিয়ে ভদ্রলোক উল্টো দিকে জঙ্গলি ঘাসের উপরে অনেকক্ষণ ধরে কি যেন খুঁজে বেড়ালেন। তারপর কিছু না পেয়ে ফিরে গেলেন সেই আদিবাসী ছেলেটার কাছে। তার হাতে লাল কাপড়ে মোড়া জিনিসটা তুলে দিয়ে চলে গেলেন বর্ধমান রাজার মাচানটির দিকে। সেই আদিবাসী ছেলেটিও জঙ্গলের দিকে বিদায় হওয়ার পরই ওরা তিনজন ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। কি ব্যাপার? কি খুঁজছিলেন বলতো? মনে হয় কোনো ভয়ানক অস্ত্র হবে, কিংবা ভূত ধরার ফাঁদ। মৃন্ময়ের এসব ফালতু কথায় কান না দিয়ে শুভময় ওই ঘাসের মধ্যে খুঁজতে শুরু করে। হঠাৎই একটা ঝোপের মধ্যে চকচকে কয়েনের মতো কি যেন চোখে পড়ে শুভময়ের। দেখি দেখি জিনিসটা কি বলে শুভময়ের হাত থেকে টেনে নেয় মৃন্ময়। আরে বাস, এটা তো একটা পুরনো কয়েন। অ্যান্টিক জিনিস মনে হচ্ছে, খুব দামি হবে রে। কিন্তু এটা প্রফেসর সাথে নিয়ে ঘুরছেন কেন? দেখে তো কোনো পুরনো সভ্যতার কয়েন বলে মনে হচ্ছে। আরে আমারও তো সেই একই প্রশ্ন। খুব দামি কয়েন হলে ওটা তো উনি পকেট নিয়ে ঘোরবার মতো বোকালোক নন। আচ্ছা, এমনও তো হতে পারে উনি নিজেও এটা এখান থেকে খুঁজে পেয়েছেন। মৃন্ময়ের এই কথার অনেকটাই যুক্তি আছে। তবুও শুভময়ের খটকা থেকেই যায়। সে যাই হোক, কয়েনটা পকেটে পুরে নেয় শুভময়। তারপর ওরা তিনজন থানার দিকে হাঁটতে শুরু করে। থানার নতুন বড়বাবু অতনু বেড়া ওদের বেশ খাতির করলেন। লেবুর ঠান্ডা শরবত খাওয়ালেন। কলকাতায় কোথায় থাকে, কোথায় পড়াশোনা করে, অনিকেতের মামার খবরাখবর নেবার পরেই আসল প্রসঙ্গে আসেন তিনি। একটু গম্ভীর মুখ করে বলেন, তোমরা ঘুরতে এসেছো, ঠিক আছে, ঘোরাঘুরি করো, কিন্তু একটু সাবধানে। রাজবাড়ির দিকে সন্ধ্যার সময় না যাওয়াই ভালো। ওই রাজবাড়ি ঘিরে যা সব অস্বাভাবিক ঘটনা ঘটছে কিছু বছর ধরে, কি আর বলবো। মামার কাছ থেকে নিশ্চয় শুনেছো, তাই আমার মনে হয় সাবধান থাকাই ভালো। বরং যমুনা দিঘি যাও, রাজার মাচান দেখো, কাছেই ডোকরা গ্রাম, সেটাও ঘুরে আসতে পারো, খুব সুন্দর। আর যদি এখানে থাকাকালীন কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি চেষ্টা করব যত দ্রুত পারি সাহায্য করার। আচ্ছা, আপনার কি মনে হয় শঙ্করগড়ে ভূত আছে? দেখো, আমরা পুলিশ, ভূত খোঁজা নয়, অপরাধী খোঁজাই আমাদের কাজ। কিন্তু শঙ্করগড় ঘিরে যে দুটো মৃত্যু রহস্য দানা বেঁধেছে, সে দুটোই এতটা অস্বাভাবিক যে কোনো অলৌকিক কিছু একটা যে এখানে আছে, সেটা আমার ব্যক্তিগত বিশ্বাস। দুটো মৃত্যু মানে ডক্টর কৃষ্ণেন্দু সোম আর একজন পর্যটকের তো? সবই খোঁজ নিয়েছো দেখছি তোমরা, কিন্তু তোমরা যে দ্বিতীয় জনের কথা বলছো তিনি কিন্তু একজন সাংবাদিক, রোমন্থন চ্যানেলের। রোমন্থন মানে ওই বাংলার বিখ্যাত ঐতিহাসিক বিষয়ের চ্যানেলটা? অবশ্য এই পরিচয়টা তার মৃত্যুর পরেই জানা যায়, কারণ তিনি পর্যটক সেজেই এখানে এসেছিলেন। ইন্টারেস্টিং। হ্যাঁ, তবে একজন সাংবাদিকের কাছে বন্দুক এলো কিভাবে এবং তিনি কোন এজেন্ডা নিয়ে এখানে এসেছিলেন তা তার পরিবার বা অফিসের কেউই কিছু বলতে পারেনি। তার মানে তিনি অফিসের কোনো প্রজেক্ট নিয়ে এখানে আসেননি। একদমই তাই। আর সবচেয়ে অদ্ভুত হলো, বন্দুকে একমাত্র ভদ্রলোকেরই আঙুলের ছাপ পাওয়া গেলেও তিনি আসলে নিজেকে নিজে গুলি করেননি। বাপরে, তোমরা তো দেখছি পুরো রিসার্চ করে এসেছো।
গোয়েন্দাগিরি টিরি করো নাকি সব? বড়বাবুর এই কথায় বিব্রত অনিকেত আর শুভময় কটমট করে মৃন্ময়ের দিকে তাকায়। কোনো মতে ম্যানেজ করে থানা থেকে বেরিয়ে আসে ওরা তিনজন। বের হই মৃন্ময়কে দুদিক থেকে দুটো গাঁটটা মারে শুভময় আর অনিকেত। উফ বাবা, আমাকে মারছিস কেন? না হয় মুখ ফসকে বেরিয়ে গেছে একটু, তবে তাতে ক্ষতির চেয়ে উপকারই বেশি হয়েছে। সে যাই হোক, থানায় এসে সত্যিই বেশ উপকার হলো ওদের। দুটো সাইকেল জোগাড় করে দিলেন ভদ্রলোক, কারণ গ্রাম থেকে শঙ্করের রাজবাড়িটি বেশ দূরে। অতটা পথ হাঁটার চেয়ে সাইকেলে গেলে সময়ও বাঁচবে, তাছাড়াও পরিশ্রমও একটু কমবে। সাইকেল দুটোতে চড়েই ওরা লজে ফিরল। তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া সেরে নিয়ে তৈরি হয়ে গেল। যদিও বেরোতে বেরোতে বেশ বেলাই হলো, প্রায় 3টে বেজে গেল। বেরিয়ে লজের পেছনে জঙ্গলটার পথ ধরে ওরা। শুভময়ের সাইকেলে মৃন্ময়, আরেকটায় অনিকেত। ওরা যতই এগিয়ে চলল জঙ্গল ততই গভীর হয়ে এলো। তবুও লাল মাটির দেশের এসব জঙ্গলের নিচের দিকটায় ছোট ঝোপঝাড় প্রায় নেই বললেই চলে, তাই রক্ষে। নইলে সেসব ডিঙিয়ে কখনোই সাইকেলকে নিয়ে আসা সম্ভব হতো না। এ জঙ্গলে আগে নাকি ভাল্লুক ছিল, যদিও এখন আর নেই। তবে মাঝে মাঝে দলমার জঙ্গলের হাতি নাকি চলে আসে। এছাড়া শুকর টুকরও নাকি আছে। ভূত না হোক, বিকেলের জঙ্গলে কোনো বন্য পশুর দেখা নিশ্চয়ই পাবে ওরা। এসব আলোচনা করতে করতে ওরা প্রায় জঙ্গলের মাঝামাঝি আসতেই সূর্যদেব বিদায় নিলেন। দেখতে দেখতে আলো আঁধারি নেমে এলো জঙ্গল জুড়ে। বড় বড় গাছগুলোকে দেখে মনে হচ্ছে যেন এক একটা অতিকায় দৈত্য। তাদের ছায়ায় আরও ঘন হয়ে উঠছে নিচের অন্ধকার। এদিক ওদিক থেকে হঠাৎ হঠাৎ ভেসে আসছে নানা রকম শব্দ। আর এসব অচেনা হিংস্র আওয়াজে মাঝে মাঝেই চমকে উঠছে ওরা। শেষমেশ জঙ্গলের ভেতর থেকে উঁকি দিতে দেখা গেল তাদের সেই বহুল চর্চিত ভুতুরে রাজবাড়ির চূড়াকে। ভাঙাচোরা একটা দোতলা রাজবাড়ি, যদিও উপরের অংশের প্রায় বেশিরভাগটাই ভেঙে পড়েছে। দোতলা হলেও বাড়িটির উচ্চতা কিন্তু বেশ অনেকটাই, তাই অনেক দূর থেকেও তার উঁচু চূড়াটা দেখা যাচ্ছিল। কাছে আসতেই ওরা বুঝল সেই চূড়ায় একটা ভাঙা ফলকে কিছু একটা লেখা আছে। অন্ধকার হয়ে আসায় আর ফলকটি লতায় ঘেরা বলে ঠিক বোঝা যাচ্ছে না, তবে লেখাটির ঠিক উপরে কালো পাথর কেটে একটা ভাল্লুকের মূর্তি বসানো। বাপ রে, মূর্তিটার চোখ দুটো দেখেছিস? কি হিংস্র! দেখলেই বুকের ভেতরটা হিম হয়ে যায়। মূর্তিটির দিকে একদৃষ্টি তাকিয়ে থেকে বলে ওঠে মৃন্ময়। শুভময় আর অনিকেত তাকিয়ে থাকে এই মূর্তিটির দিকে। সত্যি, ভাল্লুকের দৃষ্টিতে হিংস্রতা স্পষ্ট। চারিদিকে ঘন জঙ্গলের মাঝে এই রাজবাড়িটাই যেন একমাত্র মানুষের অস্তিত্ব জানান দিচ্ছে, সে শরীরই হোক বা অশরীরী। জঙ্গলের এই স্থানটি এতটাই নিস্তব্ধ যে পাতা বড়ার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। সে যাই হোক, তিনজনে সাইকেল দুটো রেখে এগিয়ে যায় রাজবাড়ির মূল ফটকের দিকে। সদর দরজায় কোনো পাল্লা নেই, কিন্তু উপরতলার ইটের ফাঁক দিয়ে যে বটগাছটা তার ডালপালা ছড়িয়ে দিয়েছে, নিশ্চিন্তে তার নেমে আসা ঝুড়িগুলো যেন দ্বার রক্ষকের কাজ করছে। সেগুলোকে অনেক কষ্টে সরিয়ে দিয়েই যেই ভেতরে ঢুকতে যাবে, হঠাৎই ভেতরের অন্ধকার থেকে অসংখ্য কালো ডানা ঝাপটাতে ঝাপটাতে কী সব যেন উড়ে গেল। তিনজনই মাথা নামিয়ে বসে পড়ল। বাহাদুর। তিনজনে ঢুকে পড়ে রাজবাড়ির ভেতর। বড় বড় ঘন ঘরগুলোতে আধার। শুভময় একটা টর্চ এনেছিল সঙ্গে, সেটা জ্বলতেই ভেতরে বেশ কিছুটা আলো এলো। সেই আলোয় ওরা চারপাশটা ঘুরে দেখতে লাগলো। একটা বড় প্যাসেজের দুধারে সারি বাঁধা বেশ অনেকগুলো ঘর। বেশিরভাগ ঘরই অব্যবহারের ফলে বট অসত্যের অধিকারে চলে গিয়েছে। ঘরগুলো সিলিং থেকে অনবরত জল পড়ার টপ টপ শব্দ শোনা যাচ্ছে। স্তব্ধ রাজবাড়ির প্যাসেজ ও সিঁড়িতে হঠাৎ কারুর পায়ের শব্দ শুনে বারবার চমকে উঠছিল ওরা, কিন্তু বারবারই আবিষ্কার করছিল যে সেটা অন্য কারোর পায়ের শব্দ নয়, তাদেরই পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ধরা পড়ছে পুরো বাড়িটায়। আর বিশাল প্যাসেজের বড় বড় থামগুলোকে অন্ধকারে হঠাৎ দেখতে বিশাল লম্বা কোনো মানুষের মতন লাগছিল। শুভময়ের বেশ খটকা লাগলো প্যাসেজের সবচেয়ে শেষের ঘরটায় ঢুকে।
অন্য সবগুলো ঘরে গাছপালা জন্মালেও এই ঘরটা কিন্তু বেশ পরিষ্কার। ঘরটার দেওয়ালে বিভিন্ন রকম জীবজন্তুর মূর্তি লাগানো, তার মধ্যে অনেকগুলোই ভাঙা, অনেকগুলো এখনো অক্ষত আছে, যেগুলোকে দেখলেই মনে হচ্ছে একদম জীবন্ত। এই মূর্তিগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে সত্যি গাটা ছমছম করে ওঠে। যদিও শুভময়ের খটকাটা অন্যখানে। যদি এই রাজবাড়ির সবকটি ঘরই অব্যবহৃত হয়, তবে অন্য ঘরগুলোর মতন এই ঘরটাও অপরিষ্কার জঙ্গলে ভরা হওয়ার কথা। কিন্তু সেরকমটা নয় কেন? এই সব ভাবতে ভাবতে সে অনেকটা সময় ওই ঘরটার মধ্যেই ঘোরাফেরা করতে থাকে। ইতিমধ্যে অনিকেতরা উপরে সিঁড়ি ধরে দোতলার দিকে চলে গেছে। শুভময় সেদিকে খেয়ালই করেনি। সে দেওয়ালের সবকটা মূর্তি খুঁটিয়ে দেখতেই মগ্ন হয়ে পড়ে। শুভময় লক্ষ্য করল এর মধ্যে বেশ কয়েকটা জীব কিন্তু এদেশের নয়, আবার অনেকগুলোই রেয়ার স্পিসিস। এত পুরনো একটা অখ্যাত রাজবাড়িতে এরকম কিছু জীবের মূর্তি থাকা সত্যি বিস্ময়কর। হঠাৎই একটা তীক্ষ্ণ কিন্তু হাড় হিম করা চিৎকারে নিস্তব্ধ রাজবাড়ির ভিত পর্যন্ত কেঁপে উঠল। খান খান হয়ে গেল সমস্ত নিস্তব্ধতা। শুভময় ছুটে বেরিয়ে এলো ঘর থেকে, কিন্তু সেই হিংস্র পশুর চিৎকারের উৎস কোথায় সেটা বুঝতে পারল না। আওয়াজটি শুধুই বিশাল রাজবাড়িতে প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে যায়। ঠিক তখনই উপর থেকে অনিকেত তার নাম ধরে ডাকতে থাকে। ছুটে উপরে উঠে যায় শুভময়। উপরের বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে আছে মৃন্ময়। সেই ভয়ঙ্কর চিৎকারের আকস্মিকতায় জ্ঞান হারিয়ে ফেলেছে সে। ভ্যাবাচাকা মুখ নিয়ে অনিকেত দাঁড়িয়ে আছে তার মাথার কাছে। এই পরিস্থিতিতে কি করবে কিছুই ঠিক করতে পারে না শুভময়। কোনো রকমে ধরে ধরে নিচে নামিয়ে আনে মৃন্ময়কে। তারপর রাজবাড়ির বাইরে বেরিয়ে এসে দেখে আরেক বিপত্তি। তাদের সাইকেল দুটো হাওয়া হয়ে গেছে সেখান থেকে। নির্জন অরণ্যে ওরা তিন মূর্তি বাহনহীন। কিরে, কি করবি বল দেখি? সাইকেলগুলো বা গেল কোথায়? হ্যাঁ, এখন এতটা পথ, হ্যাঁ মৃন্ময় তো আবার হেঁটেও যেতে পারবে না। আর এখানে তো আমরা ছাড়া কেউ ছিল না। সেটাই তো, নির্জন অরণ্যে কোনো সাপত থাকতেই পারে, কিন্তু সাইকেল চোর সাপত তো থাকতে পারে না। সে যাই হোক, তোরা একটু দাঁড়া, আমি আশেপাশে গিয়ে একটু দেখে আসি। শুভময় বাড়ির চারিদিকে ঘুরে দেখতে চলে যায়। কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে ছুটে এসে বলে, চ পিছনের দিকে একটা দিঘি দেখলাম, জলও ঠিকঠাক আছেই মনে হলো। ওর চোখে মুখে একটু জল দেওয়া দরকার, তারপর ঠান্ডা মাথায় কিছু একটা ভাবা যাবে। এখন চ পিছনের দিকে। তিনজনই দিঘির কাছে আসে। দিঘিটার পাড় একসময় বাঁধানো ছিল বোঝা যায়। এখনও পাড়ের দিকে কিছু ইটের ভাঙা অংশ পড়ে আছে। খুব সাবধানে সেগুলোকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ওরা পাড়ে নেমে আসে। মৃন্ময়ের চোখে মুখে জল দিয়ে নিজেরাও একটু হাত মুখ ধুয়ে নেয়। তারপর উপরে দিঘির ধারে বসে। এতক্ষণে কিছুটা স্বাভাবিক হয় মৃন্ময়। ওদের মুখের দিকে বার কয়েক তাকিয়ে ভীত গলায় জিজ্ঞেস করে, আওয়াজটা কিসের ছিল রে? জানি না, তবে কোনো অপরিচিত পশুর মনে হয়। রাজার পোষা ভাল্লুক? না, মোটেও না, ওটা ভাল্লুকের ডাক নয়। কিন্তু কি হতে পারে যে ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, সে যাই হোক, এখন লজে ফেরার একটা ব্যবস্থা করতে হবে। এই বলেই উঠে পড়ে শুভময়। দিঘিটার চারপাশটা ভালো করে লক্ষ্য করে। না, কোথাও ওদের সাইকেল দুটো চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। দিঘিটার যে পাশে ওরা আছে তার উল্টো দিকের পাড়টা বেশ পরিষ্কার। দেখে মনে হয় ওদিকটা রীতিমতো মানুষ ব্যবহার করে। সেদিকে তাকিয়ে শুভময় বলে, কাছে পিঠে কোথাও মনে হয় বন বস্তি আছে, জানিস? ওদিকটা দেখ, কেমন যেন। ওর কথা শেষ হতে না হতেই দিঘির ওপার থেকে কিছু মানুষের কণ্ঠস্বর ভেসে আসে। সাথে 3-4টে মশালের আলো এগিয়ে আসতে দেখা যায় ওপারের ঝোপঝাড়ের আড়াল থেকে। ওরা কারা? ভয়ার্ত কাঁপা কাঁপা গলায় বলে ওঠে মৃন্ময়। অনিকেত মৃন্ময়ের কাঁধে ভরসার হাত রেখে অভয় দিয়ে বলে, আমাদের এই বিচ্ছির রকম সমস্যা থেকে মনে হচ্ছে ওরাই একমাত্র আমাদের সাহায্য করতে পারে। চিন্তা করিস না,
আমি কিছুটা হলেও সাঁওতালি ভাষা জানি। মশালগুলো দিঘির পাড়ে এসে থেমে যায়। ওদিক থেকে একজন কেউ স্পষ্ট বাংলা ভাষায় জিজ্ঞেস করে, কে তোমরা? এই সন্ধেবেলায় রাজবাড়ির দিঘিতে কি করছো? আমরা জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলেছি। আমরা হঠাৎই পোড়োবাড়িটার দিক থেকে একটা ভয়ঙ্কর ডাক শুনতে পাই। তখনই আমাদের এই বন্ধুটি অসুস্থ হয়ে পড়ে। এখন এই সন্ধেবেলায় বুঝতে পারছি না যে কোন দিকে কিভাবে যাব। সেই লোকটি নিজেদের মধ্যে কিছু কথা বলা বলি করে, তারপর আবার একই রকম জোরে পরিষ্কার বাংলায় বলে, আচ্ছা, আমাদের লোক যাচ্ছে, তোমাদের পথ দেখিয়ে নিয়ে আসবে। ওর সাথে তোমরা চলে এসো। ওরা বিনা বাক্য ব্যয় সেই ছেলেটিকে অনুসরণ করল। দিঘির উল্টো দিকে গিয়ে ওরা দেখল মোট 5 জন লোক ছিল সেখানে। বোঝা গেল এদের মধ্যে একজন, যিনি ওদের সাথে কথা বলছিলেন, তিনিই বাংলা বলেন, বাকিরা বুঝলেও বলে না। সকলে নিচে খাটো লাল কাপড় পরেছেন, তবে সভ্য সমাজের সংস্পর্শে যারা এসেছেন তা পরিষ্কার হয়ে যায় উপরের পরিধেয় বিভিন্ন রঙের টি শার্টগুলো থেকেই। যিনি এতক্ষণ ওদের সাথে কথা বলছিলেন তিনি এগিয়ে এসে নমস্কার জানালেন ওদের। ওরাও প্রত্যুত্তরে নমস্কার জানালো। সেই ব্যক্তিটি বললেন, এত রাতে জঙ্গলের বাইরের কোনো গ্রামেই পৌঁছাতে পারবেন না সব, তাই আজকে আমাদের এই ছোট্ট বস্তিতেই থাকুন। কাল সকালে আমরা আপনাদের জঙ্গলের বাইরে পৌঁছে দিয়ে আসবো। ওদের পিছন পিছন 3 জন গিয়ে পৌঁছলো জঙ্গলের মাঝে একটা ছোট্ট সাঁওতাল বস্তিতে। ছোট্ট একটা বস্তি, বড়জোর 8-10 ঘর সাঁওতালদের বাস। সব ঝুপড়িগুলো নিচু এবং অস্বাভাবিক ছোট, তাল পাতায় ছাওয়া মাটির দেওয়ালের বাড়ি সব। ঘরের স্থান সংকুলান, এতই স্বল্প যে অর্ধেক সংসার সহ ছেলে বুড়োরা সব বাড়ির দাওয়ায় এসে রয়েছে। সকলেই ওদের তাকিয়ে তাকিয়ে দেখছে। উলঙ্গ শিশুগুলির চোখে অবাক বিস্ময়। সভ্যতার আঁচ এসে ঢুকেছে যে তা পরিষ্কার স্থানে স্থানে ছড়িয়ে থাকা চুলাইয়ের বোতলগুলো থেকেই। সেই বাংলা বলা লোকটি ওদের নিয়ে এলো বস্তির মাঝামাঝি একটা অপেক্ষাকৃত বড় ঝুপড়িতে। বাইরে থেকে ডাকলো, ওই শ্যামা, শ্যামা, ওই শ্যামা। ভেতর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘাঙ্গী তরুণী। সত্যি নামের মতোই চেহারা তার, একেবারে শ্যামা, সেই মা কালীর জীবন্ত প্রতিমা। ওদের দিকে গোল গোল চোখ করে তাকিয়ে নিজের ভাষায় সেই লোকটিকে কি যেন বলল। ওদের মধ্যে কিছু কথাবার্তার পর লোকটি ওদের ভেতরে নিয়ে গেলেন। একটা খাটিয়ার উপরে বসলো ওরা। তারপর ভদ্রলোক বললেন, আমি সোহারাই, এই গ্রামের একমাত্র গ্র্যাজুয়েট। শ্যামা আমার স্ত্রী। এই গ্রামে এখন অনেকেই বাংলা বোঝে, কিন্তু বলতে তেমন পারে না। আপনারা এখানে থাকুন, বিশ্রাম করুন, কিছু খাওয়া দাওয়া করুন, চাইলে বস্তিটাও একটু ঘুরে দেখতে পারেন। আজ আমাদের পরবের আয়োজন চলছে। কাল দশমী, আমাদের বিশাল পরব, তো গ্রাম কিন্তু সারা রাত জাগবে। আচ্ছা, আপনাদের এই বস্তিটা কত পুরানো? দেখুন, কোনো বনবস্তি সঠিক কত দিনের পুরানো তা ঠিক বলা যায় না। আমাদের বুড়ো সর্দাররা তো দাবি করেন তারাই 200-300 বছর ধরে বেঁচে আছে, ফলে বয়সের কোনো গাছপাথর নেই। তবে আমি যতদূর গল্প শুনে আর ইতিহাস পড়ে বুঝেছি, এই বস্তি সাঁওতাল বিদ্রোহের সময়ও ছিল, অর্থাৎ খুব একটা কম পুরনো নয়। এসব কথার মাঝেই সেই শ্যামা সকলের জন্য খাবার নিয়ে আসে। ভাত, কলমি শাক ভাজা আর মুরগির মাংস দিয়ে খাওয়াটা নেহাত মন্দ হলো না। ওরা সকলেই শ্যামার রান্নার বেশ প্রশংসা করল। খেতে খেতে আরও অনেক কথা হলো। বনবস্তিতেও এখন নানান রাজনৈতিক দল ফায়দা তোলার জন্য ঘুরঘুর করছে। ছেলে বুড়োর হাতে সিগারেট, চোলাই এসব তুলে দিচ্ছে, কিন্তু তাদের অভাব অভিযোগ শোনার সময় কারোর কাছে নেই। প্রতি বছর বস্তিতে ম্যালেরিয়া, ডেঙ্গুতে প্রচুর মানুষ মরছে, তার চেয়েও বেশি মরছে না খেতে পেয়ে। হাঁড়িয়া আর মহুয়ার নেশা এরা আগেও করত, কিন্তু এর সাথে চোলাই, দেশি মদ যোগ হওয়ায় অভাবের তাড়না থেকে পালানোর সহজ উপায় হয়েছে রাত দিন নেশায় বুঁদ হয়ে থাকা। এই ভদ্রলোক অনেক কাঠখড় পুড়িয়ে একটা স্কুল করেছিলেন বস্তিতে, কিন্তু ছাত্রের অভাবে সেটাও প্রায় বন্ধ হতে বসেছে। এর মধ্যে আবার কিছু অসৎ চোরাকারবারি এসে গ্রামে ঢুকেছে, যারা কম বয়সী মরদদের কাঁচা পয়সা আর মদের লোভ দেখিয়ে
বনের গাছ পশু পাখি চালানোর কাজে লাগাচ্ছে। বারবার ভদ্রলোক বন দফতরকে জানিয়েও প্রমাণের অভাবে তাদের ধরিয়ে দিতে পারছেন না। তাই তারা 4-5 জন মিলে রোজ রাতে জঙ্গল পাহারা দেন। শুভময় অবাক হয়ে জিজ্ঞেস করে, এত বড় জঙ্গল আপনারা 5-6 জনে কিভাবে পাহারা দেবেন? আর কদিনই বা দেবেন? এ তো নিতান্ত অসম্ভব কাজ। জঙ্গল আমাদের মা, যুগ যুগ ধরে সেই তো আমাদের বাঁচিয়েছে, তাকে মরতে দিই কিভাবে বলুন? রাতের আলো আঁধারিতে ভদ্রলোকের চোখে ওরা 3 বন্ধুই এক আগুন দেখল। অনিকেতের মনে ভেসে উঠল বইয়ে পড়া সিধু কানহু আর বিরসা মুন্ডার ছবি। সে চোখেও যেন এমনই আগুন সে দেখেছে। যুগ যুগ ধরে সত্যকার আদিবাসীরা এভাবেই জঙ্গলকে রক্ষা করার শপথ নেয় হয়তো। সে যাই হোক, ভদ্রলোককে ওদের বেশ ভালো লেগে যায়। মৃন্ময় বেশ ক্লান্ত থাকার জন্য তাকে বিশ্রাম করতে রেখে ওরাই 3 জন বেরিয়ে পড়ে বস্তি ঘুরতে। এদিক ওদিক ঘুরে সোহরাই ওদের নিয়ে এলেন বন দেবতার থানে। সেখানে এক প্রাচীন বটগাছের নিচে বসে এক প্রাচীন বৃদ্ধ উঁচু স্বরে নানান অঙ্গভঙ্গি করে কি বলে চলেছে, আর সামনে বসা ছেলে বুড়োরা মন দিয়ে তা শুনছে। সোহরাই জানায় এ হলো তাদের বস্তির বুড়ো সর্দার। তাদের বয়সের কোনো গাছপাথর নেই। বুড়োর এখন ক্ষমতা না থাকলেও বেশ সম্মান আছে, আর অনেক গল্পও জানেন। আচ্ছা, দিঘির ওপারের রাজবাড়ি সম্পর্কে কি উনি কিছু জানেন? সে গল্প তো বুড়ো সর্দাররা বাইরের কোনো লোক এলেই শোনায়। দাঁড়াও, তোমাদের একটা মজা দেখায়। বলে বুড়োর কাছে গিয়ে সে ওদের ভাষায় জিজ্ঞেস করে, ও বুড়ো সর্দার, বাইরে থেকে কিছু অতিথি এসেছে বস্তিতে। তারা শঙ্খগড়ের রাজবাড়ির গল্প শুনতে চাইছে, বলবে নাকি? বুড়ো ঢুলু ঢুলু চোখে মাথা নেড়ে বাংলায় বলে ওঠে, বলতে পারি, আগে একটা বিড়ি দে। ওরা বেশ অবাক হয়। সোহারাই ওদের দিকে তাকিয়ে মুচকি হাসে। সে বুড়োর হাতে একটা বিড়ি গুঁজে দিলে তবে বুড়ো গল্প বলা শুরু করে। প্রায় 1000 খানেক বছর আগে যেবার হঠাৎ কলেরা বিবির দৃষ্টিতে তাদের বস্তি উজাড় হয়ে গেল, সেবার এক সুদর্শন রাজা এলেন এই জঙ্গলে শিকার করতে। এসে সাঁওতালদের দুরবস্থা দেখে সেখানে এক দিঘি খনন করলেন, যার জল খেয়ে সেবারের মতন রক্ষা পেল। বস্তির সকলে তাকে দেবতার দুধ বলে পূজা করলেন। তিনি এই জঙ্গল, পশু পাখি আর এই কালা আদমিদের প্রেমে পড়ে গেলেন। তাই কিছু বছর পরে ওই দিঘির ধারে তৈরি করলেন এক বিশাল প্রাসাদ। বনের জখমি পশুর সাথে সাথে সেই প্রাসাদে নানান জীবজন্তু এনে রাখতে লাগলেন তিনি। গড়ে তুললেন এক বিশাল বন সাম্রাজ্য। কিন্তু পাশের বাঘমুন্ডি পাহাড়ের রাজার এই সাম্রাজ্যের সুখ সহ্য হলো না। তিনি হঠাৎ একদিন আক্রমণ করলেন ওই বন সাম্রাজ্যকে। যুদ্ধ হলো খুব। দেবদূত রাজার পক্ষে দাঁড়ালো বনের সব পশু আর কালা আদমিরা। সে এক ভয়ানক লড়াই। শেষমেশ বাঘমুন্ডির রাজা পরাজিত হলেও তাদের দেবতা আহত হলেন এবং 7 দিন জমে মানুষে টানাটানির পরে তিনি মারা গেলেন। শোকে আচ্ছন্ন হলো সমস্ত বন সাম্রাজ্য। সেই থেকে রাজার রাজবাড়ি পাহারা দেয় তার পোষা হিংস্র বন্য জন্তুরা। বনের বাইরে থেকে কোনো মানুষ ওই রাজবাড়ির কাছে এলেই তাদের হাতে তার মৃত্যু অবধারিত। যেমন কয়েকদিন আগেই কতকগুলো লোক এসেছিল ওই রাজবাড়ি খোঁড়াখুড়ি করতে। তাদের একজনকে মেরে ফেলেছে রাজার পোষা ভাল্লুকের ভূত। তারপর আরেকজনকেও না এই সেদিনই মারল। তাই রাজবাড়ি থেকে সাবধান। সভ্য মানুষ ওই রাজবাড়ি থেকে দূরে থাকে। খুব সাবধান, খুব সাবধান। কি কিছু বুঝলেন? বুঝলাম, গল্পে অনেক রূপকথার রং থাকলেও এর কিছু কিছু সত্যি। কারণ আমরা ওই রাজবাড়িতে সত্যিই কোনো জন্তুর ডাক শুনেছি, আর সে বিষয়ে আমি নিশ্চিত। ভদ্রলোকও মাথা নেড়ে সায় দেন। ওরকম আওয়াজ কিন্তু বেশ কয়েক বছর ধরে ওরাও শুনেছেন। আর সত্যি এই রাজবাড়ি ঘিরে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে বা ঘটে চলেছে, যার কোনো উত্তর খুঁজে পাওয়া যায়নি। ওরা যখন সোহারাইয়ের ঝোপড়িতে ফিরল তখন আকাশে ফিকে আলোর আভা দেখা দিয়েছে। ভোরের আলোয় অন্ধকার কাটতে শুরু করেছে।
কিন্তু এই সুন্দর ভোরেও ওদের মনে রহস্যের অন্ধকার আরও ঘনিয়ে উঠতে থাকে। সকালে ওদের ভালকি মাচান গ্রাম অবধি পৌঁছে দিয়ে এলেন সোহারাই। ওদের থেকে বিদায় নেওয়ার আগে তিনি ওদের একটা করে সাঁওতালদের হাতে বানানো ফলের বীজের মালা উপহার দিলেন। শুভময়রাও ওনাকে অরণ্য রক্ষার কাজে সর্বতোভাবে সাহায্য করবে বলে ইচ্ছে প্রকাশ করল। তার সাথে যোগাযোগের জন্য তিনি একটি স্কুলের ফোন নম্বর দিয়ে গেলেন, আর শুভময়ের নম্বরটাও নিয়ে গেলেন। সোহারাইকে ধন্যবাদ জানিয়ে যখন ওরা লজের পথ ধরল, তখন তিনজনের মন বেশ প্রফুল্ল। একটা সৎ, সাদাসিধে অথচ ভালো মানুষের সংস্পর্শ আজকের এই জটিল পৃথিবীতে সত্যি বড্ড আরাম দেয়। ওরা যখন লজের গেটে, তখনই ওদের পাশ কাটিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন প্রফেসর। ওরা সুপ্রভাত জানালেও উনি খেয়ালই করলেন না। প্রফেসরকে দেখে বেশ চিন্তিত মনে হলো। ব্যাপারটা কি বলতো? মৃন্ময়ের এই প্রশ্নে মুচকি হাসে শুভময়। পকেটে হাত দিয়ে বের করে আনে কালকের কুড়িয়ে পাওয়া কয়েনটা। মৃন্ময়ের চোখের সামনে সেটা নাচিয়ে বলে, কারণটা তো এইটা। এইবার তো এই কয়েনের রহস্য উন্মোচন করতেই হচ্ছে। হ্যাঁ, তবে তার আগে ছুঁচো পেটে ডন দিচ্ছে। ভেতরে চ, কিছু খাই। বলে একাই লজের ভেতরে হাঁটা লাগায় মৃন্ময়। ওর কাণ্ড দেখে শুভময় আর অনিকেত হেসে ফেলে। ঘণ্টাখানেক হলো ওরা লজে নিজেদের ঘরে এসে বসেছে। যা সাংঘাতিক খিদে পেয়েছিল, তাই একেবারে খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে নিয়েছে। এখন তিনজনে মিলে গতকালকের ঘটনাবহুল দিনটা নিয়ে আলোচনা করছে। শুভময় হঠাৎ অনিকেতের দিকে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোর ডক্টর সোম শঙ্খগড় নিয়ে কি বলেছেন রে? উনি ঠিক কতটা লিখেছেন আর কতটাই রহস্য? ওনার অনুমান আজ থেকে প্রায় 1000 বছর আগে বর্ধমান অঞ্চলেরই কেউ ওই আঞ্চলিক জমিদার গোছের এই প্রাসাদটি তৈরি করেন, যার বংশধররা পরে বর্ধমান রাজার নেক নজরে আসে এবং রাজদরবারে ঠাঁই পায়। বাংলার ইতিহাসে যার উল্লেখ নেই বলে সেই ব্যক্তিটির নাম তিনি ওই জার্নালে দেননি, তবে জানিয়েছিলেন যে গবেষণা চলছে এবং নামটিও শীঘ্রই পাওয়া যাবে। সে যাই হোক, সেই জমিদারের কিন্তু একটা অদ্ভুত শখ ছিল, তা হলো নানা রকম জীবজন্তু পোষা। এছাড়াও তিনি প্রকৃতিপ্রেমী ছিলেন। ডক্টর সোমের অনুমান ঠিক সেই কারণেই তিনি ওই ঘন অরণ্যের মাঝখানে প্রাসাদটি তৈরি করেছিলেন। আমরা যে জীবজন্তুর মূর্তি সমেত ঘরটা দেখলাম, ওটার উল্লেখ ওই লেখায় আছে। এবং তিনি এটাও লিখেছিলেন যে বর্ধমান রাজের চাইতেও এই জমিদার বেশি ধনী ছিলেন, কারণ তিনি নাকি বিদেশেও পণ্য বিনিময় করতেন। তার প্রমাণও নাকি উনি এই প্রাসাদে পেয়েছিলেন। তবে ওই রাজবাড়িতে থাকাকালীন তিনি যেমন ইতিহাসের সাক্ষ্য পেয়েছেন, ঠিক তেমনই অস্বাভাবিক কিছু ঘটনারও সম্মুখীন হয়েছিলেন। যেমন হঠাৎ অপরিচিত কোনো জীবের চিৎকার, দিঘির চারপাশটা কিছু রহস্যজনক গর্ত, বাড়ির নিচ থেকে কিছু অস্বাভাবিক শব্দ, যাতে তার মনে হতো যে নিচে কিছু আছে। এবং তার টিম সেখানে খোঁড়াখুঁড়িও শুরু করেছিলেন, যার সম্পর্কে তিনি তার পরের সংখ্যায় জানাবেন বলেছিলেন। তাই আমাদেরও আর জানা হলো না যে খোঁড়াখুঁড়ির পর তিনি ওখান থেকে কী দেখেছিলেন। আচ্ছা, তোরা কি কাল সেই খোঁড়াখুঁড়ির জায়গাটা দেখেছিস রাজবাড়িতে? কই না তো। শুভময় তড়িঘড়ি উঠে পড়ে। ওকে এভাবে উঠতে দেখে অনিকেতরা বেশ অবাক হয়। ওদেরকে শুভময় জানায় যে ও একটু স্টেশনের দিকে যাবে। এখানে নেটওয়ার্কের যা অবস্থা, কলকাতায় কয়েকটা ফোন করে ওকে কিছু খোঁজ খবর নিতে হবে। শঙ্খগড়ের রহস্যভেদ ওদের করতেই হবে, যে করেই হোক। তবে তার প্রথম স্টেপ হবে ওই কয়েনটার রহস্য উদ্ধার। অনিকেত সঙ্গে সঙ্গে শুভময়কে আশ্বস্ত করে। সে জানায় তার এক প্রফেসর আছেন যিনি বিভিন্ন দেশের কয়েন সংগ্রহ করেন। অনিকেত শুভময়কে তার নাম্বার দেয়। অনিকেতের দৃঢ় বিশ্বাস তিনি নিশ্চয়ই ওদের এই বিষয়ে সাহায্য করতে পারবেন। শুভময় দেরি না করে বেরিয়ে পড়ে। শুভময় চলে যাওয়ার পরে প্রায় ঘণ্টাখানেক অনিকেত আর মৃন্ময় শঙ্খগড়ের রহস্য নিয়ে আলোচনা করে, কিন্তু কিছুই ভেবে পায় না। উল্টে সব আরও গুলিয়ে যেতে থাকে। একে তো লাল মাটির দেশের ভয়ানক গরম, উপরন্তু এমন একটা ভয়ানক রহস্য দুজনেই ঘেমে নিয়ে একসা হয়ে ওঠে। মৃন্ময় একটু হাওয়া পাওয়ার আশায় জানলার কাছে এসে দাঁড়ায় আর বলে, আচ্ছা, এই হাওয়াহীন দেশে শঙ্কগড়ের ভূতেরা ভেসে বেড়ায় কিসে ভর করে? বুদ্ধের তো বাতাস খুব
হঠাৎই কথা মাঝপথেই থেমে যায়। তার চোখ যায় লজ লাগোয়া জঙ্গলের দিকে। কি হলো? ফালতু সব কথা বলতে বলতে চুপ করে গেলি যে বড়। অনিকেতের প্রশ্নের জবাব না দিয়ে মৃন্ময় তাকে ইশারায় জানলার ধারে ডেকে নেয়। সেখান থেকে স্পষ্ট দেখতে পায় তারা একটি আদিবাসী ছেলে ওদের চেয়ে সামান্য বড় হবে ওদের ঘরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চোখাচোখি হতেই ছেলেটা পিছন ফিরে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো এবং মিনিট খানেকের মধ্যেই জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। অনিকেত মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, বুঝলি, ব্যাপারটা খুব একটা সুবিধের নয়। আমাদের উপর না কেউ নজর রাখছে। কেউ নয়, বল প্রফেসর। তুই কি করে জানলি? আরে এই লোকটাকে চিনতে পারলি না? কাল দুপুরে প্রফেসর যার সাথে উত্তেজিত হয়ে কথা বলছিলেন, এ তো সেই। আমার মনে হয় প্রফেসর ওকে লাগিয়েছেন আমাদের উপর স্পাইগিরি করতে। কিন্তু প্রফেসর কেন তাদের উপর নজর রাখবেন? তার কি উদ্দেশ্য হতে পারে? তার তো এটাও জানবার কথা নয় যে তার হারিয়ে যাওয়া কয়েনটা তাদের কাছেই আছে। কিন্তু কিছুতেই এইসব প্রশ্নের জবাব তারা দুজনে খুঁজে পায় না। অগত্যা দুজনে মিলে বর্ধমান রাজের মাচানে ঘুরতে বেরিয়ে পড়ে। এদিকে শুভময়ও বেশ কিছুক্ষণ হলো মানকার স্টেশনে এসে বসে আছে। ছোট্ট একটা স্টেশন, আর ট্রেনও তেমন একটা বেশি থামে না বলে ভিড়ও বেশ কম। তবে গ্রামে যাদের স্মার্টফোন আছে তাদের কিন্তু নেটওয়ার্ক পাওয়ার জন্য মাঝে মাঝেই এই স্টেশনের উপরই নির্ভর হতে হয়। কারণ গোটা ভালকিমাচান গ্রামে কোনো নেটওয়ার্কই ঠিক কাজ করে না, শুধু এই স্টেশন ছাড়া। মাঝে মাঝে একটু আধটু জিও নেটওয়ার্ক এলেও বারবার লাইন কেটে যায়। বেশ কয়েকজনকে সে ফোন করলো, তার মধ্যে শুভময়ের এক জেঠুও আছেন যিনি কলকাতায় আর্কিওলজি ডিপার্টমেন্টে কাজ করেন। ওনাকে ফোনে এই বিল্ডিং সম্পর্কে জানালেন আর ডক্টর সোমের সম্পর্কেও জানালেন। উনি বললেন ডক্টর সোম খুব বিখ্যাত একজন নৃতত্ত্ববিদ। উনি তাকে ব্যক্তিগতভাবে না চিনলেও কয়েকবার সেমিনারে দেখা হয়েছে। উনি নাকি যে বিষয়ে হাত দেন সেটাই নাকি দারুণ আবিষ্কার হয়ে দাঁড়ায়। এর আগে মধ্যপ্রদেশের এক দুর্গ নিয়ে গবেষণার পরে ভারত সরকারের আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে তিনি নাকি পুরস্কারও পেয়েছিলেন। তিনি যদি অস্বাভাবিকভাবে মারা না যেতেন তবে এই কাজটাও কিছু মাস্টারপিস হতো বলেই তার বিশ্বাস। তার মৃত্যুতে উপর মহলও বেশ নড়ে চড়ে বসেছে। তিনি শুনেছেন নাকি এসআইটিও তৈরি করা হয়েছিল বছরখানেক আগে, তবে এখনও সে কেসের কোনো সুরাহা হয়নি। শুভময় আরও কয়েকটা ফোন করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করল। এমনকি স্টেশন লাগোয়া ওষুধের দোকানটা দিয়েও খোঁজ নিল ডক্টর সোম সত্যি কোনো ওষুধ কিনতেন কিনা। প্রথমে সে ভেবেছিল এত বছর আগের কথা হয়তো দোকানদারের মনে থাকবে না, কিন্তু সে দেখল ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। দোকানদার ভদ্রলোক একেবারেই বলে দিলেন, ডক্টর সোম, উনি তো আমাদের রেগুলার কাস্টমার ছিলেন। ওনার জন্যই আমরা কলকাতা থেকে আলপ্রাজোলাম নিয়ে আসতাম। ওনার ওই ওষুধটা না হলে আবার চলতো না। আলপ্রাজোলাম অর্থাৎ মানসিক উত্তেজনা কমাবার ওষুধ। মানে প্রফেসর কিছু ভুল বলেননি, সত্যিই ডক্টর সোমের অ্যাংজাইটির সমস্যা ছিল। রহস্য ক্রমশই ঘনীভূত হয়ে উঠছে ওদের সামনে। এসব ভাবনার মাঝেই মনে পড়ল অনিকেতের স্যারের কথা। তাকে ফোন করে নিজের পরিচয় দিতেই ভদ্রলোক বেশ খুশি হয়ে উঠলেন। বোঝা গেল কলেজে অনিকেতের বেশ পরিচিত আছে শিক্ষক মহলেও। তাকে সব খুলে বলতেই তিনি কয়েনের ছবিটা দেখতে চাইলেন। হোয়াটসঅ্যাপে তাকে কয়েনের একটা ছবি পাঠিয়ে শুভময় বসে বসে ঘটনাগুলোকে পরপর সাজিয়ে যোগসূত্র খুঁজতে থাকে। এবার তাকে মগজাস্ত্রে শান দিতে হবে, খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে সব কিছু নিয়ে। কোনো একটা ছোট্ট বিষয়কেও বাদ দেওয়া যাবে না। হঠাৎ তার চিন্তার জাল ছিন্ন হলো অনিকেতের প্রফেসরের ফোনে। সে ফোনটা ধরতেই ওপার থেকে বেশ উৎসাহিত গলায় ভদ্রলোক বলে উঠলেন, এটা একটা বেশ পুরনো অস্ট্রেলিয়ান কয়েন, প্রায় 1000 বছর কাছাকাছি এর বয়স হবে। অস্ট্রেলিয়ার এই কয়েনটার বাজার মূল্য খুব বেশি না হলেও ঐতিহাসিক মূল্য বেশ আছে। অস্ট্রেলিয়ার এখনকার মুদ্রার সাথে এর একটা মিল আছে, সেটা হলো এই দুই মুদ্রাতেই প্লাটিপ্লাসের অর্থাৎ। প্রফেসরের এই শেষ কথাগুলো শুনতে শুনতেই শুভময়ের চোখে ভেসে উঠল হংসচঞ্চুর একটা ছবি, আর সঙ্গে সঙ্গে কাল সন্ধ্যার অন্ধকারে দেখা একটা জন্তুর মূর্তি অন্ধকারের অস্পষ্টতা ভেদ করে উজ্জ্বল হয়ে উঠল তার চোখের সামনে। একটা চওড়া হাসি খেলে গেল শুভময়ের মুখে।
প্রায় আধ ঘন্টা হলো অনিকেত আর মৃন্ময় বর্ধমান রাজের মাচান দেখতে এসেছে। ইটের তৈরি 4টে স্তম্ভের মাঝে মাচানটা এই ছোট্ট আদিবাসী গ্রামটিকে ঐতিহাসিকভাবে বিশেষ করে তুলেছে। তাই এটিকে এরা বেশ যত্নেই রেখেছেন। সংস্কারও করা হয়েছে বোঝা যাচ্ছে। মাচানটা ছোট একটা মাঠের উপরে, আর পিছন দিকটায় কিছুটা ঝোপঝাড় রয়েছে, তবে বেশি ঘন নয়। বিকেলের দিকে এই মাচানের মাঠে বেশ লোকজন থাকে, বাচ্চারাও খেলাধুলো করে। কিন্তু এখন বাজে বেলা 11:30। সূর্য দেবতা এখন তার সমস্ত তেজ নিয়ে লাল মাটির দেশটায় আগুন ঢালছে, তাই লোকজন তেমন নেই। ওরা দুজন একটা বড় শাল গাছের নিচে বসে আছে। মাচানের পিছন দিকটায় ঝোপের ধারে আরও দুজন লোক দাঁড়িয়ে আছেন আর সিগারেট খাচ্ছেন। বেশ ভালো করে লোকগুলোকে লক্ষ্য করতে থাকে অনিকেত। মনে হচ্ছে দুজনই বেশ চঞ্চল হয়ে আছেন। লোকগুলোর চেহারা দেখে মনে হচ্ছে না এখানের আদিবাসী লোক। চেহারায় শহুরের ছাপ স্পষ্ট, তবে পোশাক পরিচ্ছদ দেখে মনে হচ্ছে বহুদিনের ধুলোবালি লেগে আছে। জুতোগুলোতেও বেশ কাদা লেগে আছে। হঠাৎ মৃন্ময় তার জামার হাতা ধরে টান দিল। মৃন্ময়ের দিকে তাকাতেই সে ইশারায় তাকে সামনের দিকে তাকাতে বলে। তার ইশারা অনুসরণ করে সামনের দিকে তাকাতেই অনিকেত দেখে ওদের লজের সেই দুটো ছেলে যারা ডোকরার জিনিসের ব্যবসা করে। তারা মাচানের সামনে রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে মাচানের পিছন দিকটায় যাচ্ছে। ওদের হাতে একটা বেশ বড় খাঁচার মতন কি যেন একটা। অনিকেতরা মাচানের একটা থামের আড়ালে গাছের ছায়ায় বসেছিল বলে ছেলেগুলো ওদের লক্ষ্য করে না। ওরা সোজা সেই দাঁড়িয়ে থাকা লোকগুলোর কাছে চলে যায়। ওদের মধ্যে কি কথা হচ্ছে রে, একটু কাছে গিয়ে শুনবি নাকি? ফিসফিস করে বলে মৃন্ময়। ওরা দুজনে মাচানের গা ঘেঁষে ঘেঁষে খুব সন্তর্পণে কাছাকাছি যায়। শুনতে পায় ওদের লজের ছেলে দুটোর মধ্যে একজন বলছে, এর চেয়ে বড় আনলে মুশকিল হতো স্যার। লোকজন রাস্তায় দেখলে নানা প্রশ্ন করত। আর স্যার বলছি, আমরা কি রেডি থাকবো পরশু গাড়ি নিয়ে? হ্যাঁ, তবে খুব সাবধানে। শুনলাম লজে নতুন টুরিস্ট এসেছে, গতবারের মতো কেস যেন না হয়। না না স্যার, ওরা বাচ্চা ছেলে, ঘুরতে এসেছে, 4 দিন পরে চলে যাবে। হঠাৎই মৃন্ময় আউচ বলে লাফ দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে সেই 4 জনের দৃষ্টি ঘুরে গেল ওদের দিকে। ভাগ্যিস অনিকেত বুদ্ধি করে মৃন্ময়কে টেনে এনেছিল ঘন চোখটার দিকে, তাই ওরা দেখতে পেল না। কিন্তু আশপাশ খোঁজাখুঁজি করতে লাগলো। এখানে কেউ ছিল তো নিশ্চিত? না না, এখানে আর থাকাটা ঠিক হবে না। আর শোনো, যা করতে হবে খুব বুঝে শুনে করতে হবে। বাকিরাও তার কথায় সায় দিল আর মাচানের মাঠ থেকে বেরিয়ে গেল। ওরা চলে যাওয়ারও বেশ অনেকক্ষণ পরে ওরা ঘন ঝোপটা থেকে বেরিয়ে এলো। অনিকেত মৃন্ময়ের দিকে কটমট করে তাকিয়ে বলল, এই তুই কি রে, একটু হলেই তো আমাদের দেখে ফেলতো। আরে কি করব, একটা কাঠ পিঁপড়ে এত জোরে কামড় বসালো ঘাড়ে, উফ এখনো জ্বলছে। ওরা তাড়াতাড়ি মাচান থেকে বেরিয়ে লজের দিকে হাঁটা লাগায়। লজে ফিরে এসে ওরা দেখল শুভময় ফিরে এসেছে বেশ কিছুক্ষণ হবে। ওরা ঘরে ঢুকলেও ওর কোনো ভ্রুক্ষেপই নেই। সমানে এদিক ওদিক পায়চারি করছে আর নিজের সাথে বিড়বিড় করে কথা বলেই চলছে। ওরা দুজন শুভময়কে এই অবস্থায় দেখে রীতিমতো হকচকিয়ে যায়। মৃন্ময় তো হেসেই বলে, শঙ্করের ভূত ভর করলো নাকি ওর মাথায়? অনিকেত বিরক্ত মুখে মৃন্ময়ের দিকে তাকায়, তারপর এগিয়ে গিয়ে শুভময়ের কাঁধে হাত রাখে। শুভময় চমকে উঠে ফিরে তাকায়। ওদের দেখে মুচকি হেসে বলে ওঠে, ও তোরা এসে গেছিস? গেছিলিস কোথায়? আচ্ছা আচ্ছা, সে যাই হোক, শোন, তোর স্যার কিন্তু একটা দারুণ ইনফরমেশন দিলেন, আমাদের খুব কাজে আসবে সেটা। আরে তার আগে তুই আমাদের কথা শোন, আমাদের কাছেও দারুণ দারুণ কিছু ইনফরমেশন আছে। তোদের কাছে ইনফরমেশন মানে? কিভাবে পেলি? তাহলে আর বলছি কি, তুই চলে যাবার পরে দেখি আমাদের ঘরের উপরে নজর রাখছে কালকের প্রফেসরের সেই আদিবাসী লোকটা। তা আমাদের সাথে চোকাচুকি হতেই তো সে পালালো। সে পালাগে যাক, ওর চেয়েও বেশি থ্রিলিং ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছিল বর্ধমান রাজের মাচানে। সেটা তো বেটা জানতো না। থ্রিলিং ঘটনা মানে?
বাবা, থ্রিলিং মানে রোমহর্ষক, মানে কিনা একেবারে গোয়েন্দা গল্পের মতন সিকোয়েন্স। তুই থাম তো, আর একটু হলেই তো তোর জন্য গোয়েন্দাগিরি দফা হচ্ছিল। আরে শুভময়, ছাড় তোর কথা, আসল ব্যাপারটা তুই শোন। অনিকেত তারপর মাচানের মাঠের সমস্ত ঘটনা খুলে বলে শুভময়কে। সব শুনে শুভময় চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। সে অনিকেতের পিঠ চাপড়ে বলে ওঠে, সাব্বাস, দুর্দান্ত খবর জোগাড় করেছিস তো তোরা। তার মানে পরশুদিন শঙ্খগড়ের রাজবাড়িতে কিছু তো একটা ঘটতে চলেছে। সত্যি ঠিক বলেছিস মৃন্ময়, একটা থ্রিলারের অংশ হতে চলেছি আমরা খুব শীঘ্রই। তবে তার আগে এই প্রফেসরকে একটু ঘেঁটে দেখতে হচ্ছে। আচ্ছা, তার আগে চল দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলা যাক। সেই সঙ্গে আমাদের বধুয়া খবরীকে কাজে লাগাতে হবে, বুঝলি? সব বুঝিয়ে বলছি তোকে। কথা বলতে বলতে ওরা তিনজনে ঘরের বাইরে আসে খাওয়া দাওয়া আর বুধবার খোঁজ করতে। এখন বাজে বেলা 3:30। ওদের খাওয়া দাওয়া মিটেছে বেশ অনেকক্ষণ। নিজেদের ঘরে ওরা টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে মহেন্দ্রক্ষণের। খাবার সময় বুধুয়াকে একটু ভুলিয়ে ভালিয়ে মৃন্ময় জেনে নিয়েছে রোজ 3:30 থেকে 4টের মধ্যে বেরিয়ে যান প্রফেসর। লজ তখন বেশ ফাঁকাই থাকে, কারণ সবাই তখন খাওয়া দাওয়ার পরে ওই সময়টা একটু বিশ্রাম করে আর কি। শুভময়রা ওই সময়টাকেই তাদের অপারেশনের সঠিক সময় হিসেবে বেছে নিয়েছে। ওরা নিজেদের ঘরে থাকলেও কান খাড়া করে অপেক্ষা করছে করিডোরে ভারী বুটের শব্দের। কিছুক্ষণ পরেই তাদের সেই কাঙ্ক্ষিত বুটের আওয়াজ শুনতে পেয়েই ওরা সোজা হয়ে উঠে বসে। আরও 4-5 মিনিট পরে মৃন্ময় বেরিয়ে আসে ওদের ঘর থেকে। শীষ দিতে দিতে করিডোরে এক চক্কর হাঁটতে থাকে প্রফেসর সরকারের ঘরের সামনে এসে দেখে তালা ঝুলছে কিনা, তারপর জোরে একটা গান গেয়ে ওঠে। অমনি শুভময়রা বুঝে যায় সব ঠিকঠাক আছে। ওরাও নিজেদের ঘর থেকে বেরিয়ে এসে লজের পিছন দিকটায় চলে যায়। মৃন্ময় চলে আসে ওখানে, তারপর খুব সাবধানে খোলা জানলা দিয়ে ঢুকে পড়ে প্রফেসরের ঘরের ভেতর। ঘরে ঢুকে চারপাশ একবার চোখ বুলিয়ে নিয়েই শুভময় চোখের ইশারায় বলে দেয় ওদের কাকে কোথায় খুঁজতে হবে। ওদের মধ্যে ঠিক হয়েই ছিল, তাড়াতাড়ি কাজে লেগে পড়ল। তিনজনে বিছানার তল, টেবিলের ড্রয়ার, বাথরুম, টেবিল, ডাস্টবিন সব খুঁজতে লাগলো। ভদ্রলোকের 2টো ট্রলি ব্যাগ ছিল, কিন্তু সে 2টো খুঁজে দেখবার উপায় নেই, কারণ 2টোতে তালা দেওয়া, আর আলমারিতেও তালা। ফলে টেবিলে ছড়ানো বই খাতাগুলোই খুব মনোযোগ সহকারে উল্টে পাল্টে দেখতে লাগলো শুভময়। আর তার পায়ের কাছেই ডাস্টবিনটা ঘাঁটছে অনিকেত, আর বিছানার তলাটা দেখছে মৃন্ময়। হঠাৎ অনিকেত ইশারায় ওদের দুজনকে ডাকতেই শুভময় আর মৃন্ময় খোঁজ ছেড়ে অনিকেতের দিকে তাকালো। অনিকেতের হাতে একটা চিরকুট, তাতে কিসব যেন লেখা আছে, কিন্তু লিপিটা অন্যরকম বলে ওরা কিছুই বুঝে উঠতে পারল না। একটা পেন দিয়ে অনিকেত চিরকুটের পিছনে লিখল আলচিকি লিপি। লিপিটা চিনলেও ও কিন্তু পড়তে পারে না। সে যাই হোক, ওই চিরকুটটা পকেটে রেখে দিল অনিকেত। আবার সবাই খুঁজতে শুরু করল। টেবিলের উপরে রাখা বইগুলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একটা আর্টিকেলে চোখ আটকে গেল শুভময়ের। পৃথিবীতে বর্তমান যত জীবন্ত জীবাশ্ম আছে তাদের উপরে আর্টিকেলটা লেখা। তার একটা পৃষ্ঠা ভাঁজ করে রাখা আছে এবং বেশ কিছু জায়গায় লাল পেন দিয়ে দাগ দেওয়া আছে। ভালো করে পড়তে লাগলো শুভময়। পড়তে পড়তে ওর মুখের হাসির রেখা আরো চওড়া হয়ে উঠল। হঠাৎ বাইরে করিডোরে একটা আওয়াজ শুনে ওরা চমকে গেল। তিনজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। এখন কি করবে ওরা? দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছেন প্রফেসর। এখন উপায়? দরজা খুলে ভেতরে ঢুকে ছাতাটা নিতে যাবেন প্রফেসর সরকার। হঠাৎই ঘরের চারপাশে তাকিয়ে থম মেরে গেলেন। তার ঘরে কেউ বা কারা ঢুকেছিল এবং কিছু খোঁজাখুঁজি করেছে। তা ঘরময় ছড়িয়ে থাকা কাগজ, উল্টে থাকা ডাস্টবিন আর বিছানায় উল্টানো তোষকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এতদিন হুমকির কাগজ আসত, এবার মানুষ ঢুকে পড়েছে জানলা দিয়ে। না, এদের স্পর্ধা আকাশ ছুঁয়েছে। আজ রাতে এদের একটা হেস্তনেস্ত না করলেই নয়। রাগে গজগজ করতে করতে ভদ্রলোক ছাতা হাতে বেরিয়ে গেলেন ঘর থেকে। জানলার ওপারে তখনও ঘাপটি মেরে আছে 3জন মূর্তি। যাক, এই যাত্রায় কোনো মতে বাঁচা গেল। ওরা ধীরে ধীরে উঠে খুব সতর্কভাবে লজের সামনের দিকটায় চলে এলো। বাগানে দাঁড়িয়ে
অনিকেত চিরকুটটা বের করে বলল, প্রফেসর সরকার কি আলচিকি ভাষায় কিছু গবেষণার বিষয় লিখেছিলেন? আরে বাবা, হতেও তো পারে যে ওতে তেমন সন্দেহজনক কিছু লেখাই ছিল না। হতেই পারতো, কিন্তু সেরকম হলে উনি একটা চিরকুটের মতো ছোট্ট কাগজে লিখবেনই বা কেন? আর সেটাকে ডাস্টবিনেই বা ফেলবেন কেন? কথাটা মন্দ বলেনি মৃন্ময়। ওর কথায় বাকি দুজনও একমত হলো। কিন্তু ওদের ভাবনা হলো এটা কাকে দিয়ে পড়ানো যায়, কোন মানুষটিকে ওরা বিশ্বাস করতে পারবে। ভাবতে ভাবতে হঠাৎই শুভময়ের মনে পড়ে গেল সোহারাইয়ের কথা। যেমন ভাবা তেমন কাজ। ওরা সঙ্গে সঙ্গে লজের রিসেপশনের ফোন থেকে ফোন লাগায় সোহারাইয়ের স্কুলে। স্কুল তখন ছুটি হয়ে গেছে, সে বিষয়ে একটা আশঙ্কাও ছিল। কিন্তু ওদের কপাল ভালো, স্কুল ছুটি হলেও বিশেষ একটা মিটিংয়ের কারণে শিক্ষকরা সকলেই স্কুলে ছিলেন। সোহারাইকে ওরা পেয়ে গেল ফোনে। তাকে দরকার, শুধু এটুকু শুনেই সে সঙ্গে সঙ্গে দেখা করতে রাজি হয়ে গেল। কথা হলো বিকেল 5:30টার দিকে সে লজে আসবে। সোহারাই লজে এলে ওরা এখনও অবধি ঘটা প্রায় সমস্ত ঘটনাই ওকে খুলে বলল। যদিও প্রফেসরের ঘরে সার্চ করার ঘটনাটি বেমালুম চেপে গেল, শুধু চিরকুটটা তাকে দেখিয়ে জানালো এটা তারা লজের বাগানে কুড়িয়ে পেয়েছে। চিরকুটটায় চোখ বুলোতে বুলোতে কপালে ভাঁজ পড়ল সোহারাইয়ের। ওরা তিনজন সোহারাইয়ের এরকম মুখ দেখে আরো বেশি অস্থির হয়ে উঠল। চিন্তিত গলায় সোহারাই বলল, এসব কি? কিছুই তো বুঝতে পারছি না। এরকম প্রবাদ লিখবার কারণ কি? কি লেখা আছে চিরকুটটায়? শঙ্খগড়ে আজ রাত্রেই চোরের ওপর বাটপাড়ি। শুভময়রা তিনজন তিনজনের মুখের দিকে তাকায়। ওদের চোখ চকচক করে উঠে উত্তেজনায়। সন্ধ্যে 7:30টার মধ্যে ওরা তিন বন্ধু তৈরি হয়ে নিল। আজ একটা রোমহর্ষক কিছু ঘটতে চলেছে শঙ্খগড়ে। সেটা জানা পরেও চুপচাপ লজে বসে থাকবার ছেলে ওরা নয়। তাই সন্ধে হতে না হতেই ওরা খাওয়া দাওয়া সেরে তৈরি হয়ে গেছে। অপেক্ষা শুধু সোহারাইয়ের। ব্যাপারটার বিপদ অনুভব করে সোহারাই কিছুতেই ওদের তিনজনকে একা ছাড়তে রাজি হলো না। তাই অগত্যা তাকেও সঙ্গে নিতে হবে। যদিও শুভময় জানে তাতে এদের সুবিধেই হবে। জঙ্গলকে সোহারাইয়ের ওদের চেয়ে ঢের ভালো করে চেনে। কিন্তু লোকটা এত দেরি করছে কেন? কিছুক্ষণ অধীর হয়ে অপেক্ষা করার পর সোহারাই চলে এলো। দেখা গেল সে বেশ তৈরি হয়েই এসেছে। সাথে এনেছে একটা তীর ধনুক আর দুটো সাইকেল। সাইকেল দুটো দেখেই আনন্দে লাফিয়ে উঠল মৃন্ময়। এ তো তাদেরই সেই হারিয়ে যাওয়া মানিক। ওরা তিনজন সোহারাইয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। সোহারাই তখন মুচকি হাসছে। সে শুভময়দের জানালো সেদিন রাতে পাহারা দেওয়ার সময় ওরাই সাইকেল দুটো রাজবাড়ির সামনে দেখে চোরা কারবাইদের সাইকেল ভেবে ওরা সেগুলো তুলে নেয়। আজ বিকেলে ওদের কথা শুনে সে বুঝতে পারে ওই সাইকেল দুটো ওদেরই। তাই আজ ও বস্তি থেকে সাইকেল দুটো নিয়ে এলো। ওরা বেরিয়ে পড়লো ওদের অপারেশনে। প্রায় ঘন্টাখানেক হবে ওরা একটা ঝোপের আড়ালে অপেক্ষা করছে। এখান থেকে রাজবাড়ির মূল ফটকটা দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে বসে বসে মশা আর পিঁপড়ের কামড় খাচ্ছে তখন থেকে। ধুর, কিছুই তো হচ্ছে না, আর কতক্ষণ? মৃন্ময়কে কথাটুকু শেষ করতে না দিয়েই মুখটা চেপে ধরে শুভময়। দিঘির পাড় থেকে কয়েকটা ছায়ামূর্তিকে রাজবাড়ির মূল ফটকের কাছে আসতে দেখা যায়। লোকগুলোকে দেখা গেলেও ওদের মুখগুলো ঠিক বোঝা যাচ্ছে না। তাই খুব সন্তর্পণে ঝোপঝাড়ে গা ঢাকা দিয়ে ওরা চারজন একটু একটু করে এগিয়ে যায় লোকগুলোর দিকে। মোট 4 জন আছে ওরা। তাদের মধ্যে একজনের হাতে রিভলভার আর দুজনের হাতে শাবল। বাকি একজনের হাতে একটা বড় খাঁচা। ওরা রাজবাড়ির ভেতরে গিয়ে ঢুকল। শুভময় ইশারা করতেই ওরা সবাই খুব সাবধানে পা টিপে টিপে রাজবাড়িতে ঢুকল। লোকগুলো সোজা ওই মূর্তির ঘরটার দিকে এগিয়ে গেল। এখানে একটা বড় থামের আড়ালে ওরা 4 জন দাঁড়িয়ে রইল। ভেতরের একটা ক্ষীণ আলো দরজা দিয়ে বাইরের দালানে এসে পড়ছে। তারা সতর্কভাবে সেই আলো এড়িয়ে দাঁড়িয়ে আছে, যাতে তাদের ছায়া ভেতর থেকে দেখা না যায়। ভেতরে কোনো ভারী কিছুকে আঘাত করার শব্দ হতে লাগলো। কি রে, একটু ভেতরে গিয়ে দেখবি নাকি কি হচ্ছে? ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করার ইশারা করে শুভময়। ভেতর থেকে একজন বলে ওঠে, হাট সালা, বুড়োটা আজকেও কিন্তু লজে নেই। কে জানে আবার পরশু কিছু পাকাবে না তো?
তার আগে বুড়োটাকে টাইট দিতেই হবে। হঠাৎই ভারী কিছু হুড়মুড়িয়ে পড়ার একটা আওয়াজ হতেই সকলেই চমকে ওঠে। ঘরের ভেতর থেকে চারজনই ছুটে বেরিয়ে আসে করিডোরে। ওদের দুটো জোরালো টর্চের আলোয় চোখ ধাঁধিয়ে গেল শুভময়দের। কিছু বুঝে উঠবার আগেই দুটো রিভলভার তাদের দিকে তাক করে দাঁড়ালো দুজন। আলোয় দেখা গেল করিডোরের এক কোণে কিছু ভাঙাচোরা আসবাবপত্র ছিল। অন্ধকারে সেটা ঠিক দেখতে পায়নি অনিকেত। একটু কোণার দিকে ঢুকে ভেতরে কি হচ্ছে দেখতে চেষ্টা করায় বিপত্তিটা ঘটেছে। সব নিয়ে হুড়মুড়িয়ে পড়েছে অনিকেত। ছেলেটার বেশ লেগেছেও, এখনো বসে আছে ওখানেই। যে দুজন রিভলভার তাক করে দাঁড়িয়ে আছে, টর্চের আলোয় ওদের দুজনকে স্পষ্ট চিনতে পারল মৃন্ময়রা, তাদের লজে থাকা সেই ডোকরা ব্যবসায়ী। কিন্তু বাকি দুজনকে তারা চেনে না। সেই চার মূর্তির একজন ওর দিকে এগিয়ে এসে বেশ কর্কশ গলায় বলে, কিরে, এখানে কি করছিস? টিকটিকির কাজ কে দিল তোদের? আর কার কথায় নজর রাখছিস আমাদের উপর? হ্যাঁ, বলেই একটা লাথি মারে অনিকেতকে। না, আর সহ্য করতে পারে না ওরা। সোহারাই প্রথমে ঝাঁপিয়ে পড়ে রিভলভার ধরে থাকা একজনের উপরে। মৃন্ময় ওই কর্কশ গলার লোকটির হাত লক্ষ্য করে ছুঁড়ে মারে একটা মেটালের জলের বোতল। লোকটা বেশ জোরে চিৎকার করে ওঠে। ওর হাত থেকেও রিভলভারটা পড়ে যায়। খুব দ্রুত লাথি মেরে সেটিকে দূরে সরিয়ে দেয় শুভময়। বাকি দুজন পকেট থেকে ছুরি বের করে সোহারাইয়ের কাঁধে আঘাত করে। শুভময় প্রাণপণে তাদের আটকাতে চেষ্টা করে। রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় ওদের মধ্যে। হঠাৎই রাজবাড়ির বাইরে পুলিশ জিপের আওয়াজ পাওয়া যায়। সেই চারজন অবতারের দুজন ওদের ফেলে এবার পালানোর জন্য করিডোরের ভাঙা জানলা দিয়ে পিছনে লাফিয়ে পড়ে। আর সঙ্গে সঙ্গে অনেক মানুষের সমস্বরে হৈ হৈ শব্দ শোনা যায়। সোহারাই রক্তাক্ত অবস্থাতেও হেসে বলে, গ্রামের সবাই। বাকি দুজনকে অবশ্য ওরা তিনজন মিলে ধরাশায়ী করেই ফেলেছে। মৃন্ময়ের কাঁধে ভর দিয়ে অনিকেত আর শুভময়ের ঘাড়ে ভর দিয়ে সোহারাই যখন অতি কষ্টে উঠে দাঁড়িয়েছে, তখন থানার বড়বাবুকে সঙ্গে নিয়ে প্রফেসর সরকার হন্তদন্ত হয়ে এসে দাঁড়ান ওদের সামনে। খুবই চিন্তিত মুখে প্রফেসর জিজ্ঞেস করেন, তোমরা ঠিক আছো তো? এদের তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হয়। চলো চলো। বলে সোহারাইয়ের অন্য হাতটা নিচের ঘাড়ে তুলে নেন তিনি। শুভময়েরা হাঁ করে তাকিয়ে থাকে প্রফেসর সরকারের মুখের দিকে। কাছের স্বাস্থ্য কেন্দ্রের বারান্দায় দাঁড়িয়ে আছে শুভময়, মৃন্ময় আর প্রফেসর সরকার। ভেতরে সোহারাই আর অনিকেতের চিকিৎসা চলছে। থানার বড়বাবুও এসেছিলেন, কিন্তু যে চারজনকে পুলিশ ধরেছে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে বলে উনি চলে গিয়েছেন। তবে সব ব্যবস্থা করে দিয়েই গেছেন। অনিকেতের পাটা ভাঙেনি, তবে জোরে মচকে গেছে, তাই ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আর একটা ব্যথার ওষুধ দিয়ে দিয়েছেন ডাক্তারবাবু। ও এখন একটু বিশ্রাম করছে। সোহারাইয়ের অবশ্য 2-3 জায়গায় সেলাই পড়েছে। শুভময় খুবই লজ্জিত। ওদের জন্য বেচারা ছেলেটার অনেক হুজ্জতি পোহাতে হলো। ঠিক সময় প্রফেসর আর গ্রামের লোকজন না এলে কি যে হতো কে জানে। প্রফেসরকে এর জন্য ধন্যবাদ দেওয়া প্রয়োজন। যাকে তারা প্রধান কালপ্রিট ভেবেছিল, সেই তাদের আজ রক্ষাকর্তা হয়ে এলেন। ব্যাপারটা যে কি হলো সেটাও ঠিক ধরতে পারছে না শুভময়। হঠাৎই প্রফেসর অঞ্জন সরকার তাদের দিকে ফিরে ভারী গলায় বললেন, আমার ঘরে তোমরাই গিয়েছিলে আজ সন্ধ্যায়, তাই না? শুনে শুভময় আর মৃন্ময় হকচকিয়ে গেল। ভদ্রলোক হেসে বললেন, মিস্টার বংশী মুর্মু আমাকে আগেই বলেছিলেন তোমরা আমাকে নিয়ে খোঁজখবর নিচ্ছ। তখনই মনে হয়েছিল যে হয়তো তোমরা আমাকে সন্দেহ করছো, কিন্তু সত্যি বলতে কি, প্রথমে আমিও তোমাদের ঠিক বিশ্বাস করতে পারিনি। পরে যখন বুঝলাম তোমরাও ওই প্রাসাদের রহস্যই উন্মোচন করতে চাও, তখন থেকে আমি এবং মিস্টার মুর্মু চেয়েছিলাম এই ঝুঁকিপূর্ণ কাজ থেকে তোমাদেরকে দূরে রাখতে। কিন্তু তোমরা দেখলাম আমার চেয়েও বেশি সাহসী। আজ বিকেলে আমার ঘরে কেউ ঢুকে ওসব ওলটপালট করেছে দেখে প্রচণ্ড মাথা গরম হয়ে গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে মিস্টার মুর্মুকে সব জানাই। উনি কিন্তু আমাকে আশ্বস্ত করে জানালেন যে তোমরাই বিকেলে জানালা বলে আমার ঘরে ঢুকেছিলে, আর সেখানে ওই চোরের উপরে বাটপাড়ি লেখা চিরকুটটা দেখে আমাকেই চোর ঠাউরে ফেলেছ।
বলেই মিটিমিটি চোখে প্রফেসর সরকার শুভময়ের দিকে তাকান। ওরা লজ্জায় মাথা নিচু করে আছে, তখন কি বলবে কিছুই বুঝতে পারছে না। যেন চোরের উপর বাটপাড়ি করতে গিয়ে ওরা নিজেরাই চোর হয়ে গেছে। শুভময় প্রফেসর সরকারের মুখোমুখি এসে দাঁড়ায়, হাত জোর করে এবং লজ্জিত মুখে জানায়, আপনার যে অসুবিধার বা অস্বস্তির কারণ আমরা হয়েছি, তার জন্য আমরা ভীষণভাবে লজ্জিত ও দুঃখিত। আসলে আপনাকে সন্দেহ করবার কারণ কিন্তু অন্য একটা জিনিস, সেটা এখনো আমাদের কাছেই আছে। আর আমার মনে হয় কি আর সেটা আমাদের কাছে রাখাটা ঠিক নয়। বলে পকেট থেকে কয়েনটা বের করে এনে প্রফেসরের দিকে এগিয়ে দেয়। কয়েনটা দেখে চোখটা উজ্জ্বল হয়ে ওঠে ভদ্রলোকের। আধ ঘন্টা হলো ওরা লজে ফিরেছে। এখন ভোর হয়ে এসেছে, আকাশ বেশ ফর্সা। শুভময় মৃন্ময়দের মনের অন্ধকার এখন বেশ ফর্সা হয়ে গেছে। তবুও কিছু প্রশ্নের জট এখনও কাটেনি। বিছানায় অনিকেত অঘরে ঘুমোচ্ছে। সোহারাই অনেকটা ঠিক থাকলেও স্বাস্থ্যকেন্দ্র থেকে ওকে কাল ছাড়েনি। একদিন একটু ভর্তি ডেকে আগামীকাল ছেড়ে দেবে বলেছে। ওরা রাতে লজে ফিরেছে বড়বাবুর পাঠানো পুলিশ জিপেই। বড়বাবু পরে ফোন করে জানিয়েছিলেন যে 4 জনকে কাল ওই রাজবাড়ি থেকে ধরা হয়েছে, তারা আসলে একটা র্যাকেটের সদস্য। এরা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জঙ্গলে পশু পাখির চোরা কারবার করছে বেশ কয়েক বছর ধরে। বছর 5 হলো বন দপ্তরও এই র্যাকেটটাকে ধরতে চাইছে, কিন্তু প্রমাণের অভাবে তা সম্ভবই হচ্ছে না। চোরা কারবারি লজের 2 জন ডোকরা ব্যবসায়ী ছেলে, ডক্টর সোমের মৃত্যু, সেই সাংবাদিকের মৃত্যু, হংসচঞ্চু, এসবের সাথে কিভাবে যুক্ত শঙ্কর? না, আর ভাবতে পারছে না শুভময়। ভীষণ ক্লান্ত লাগছে তার। অনিকেতের পাশে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। ওদের ঘুম ভাঙল দরজার কড়া নাড়ায়। 3 জনই বিছানায় উঠে বসল। ঘড়িতে তখন প্রায় 10টা বাজে। বেশ বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিল মৃন্ময়। দরজায় স্মিত হাস্যমুখে দাঁড়িয়ে আছেন প্রফেসর অঞ্জন সরকার। কে ইয়াংম্যানরা, ঠিক আছো তো? অনিকেত, তোমার পা কেমন আছে? এখন অনেকটা ভালো আছি, তবে বেশি নাড়াতে পারছি না। ঠিক হয়ে যাবে, একটু রেস্ট নাও। ও বাহ, যে জন্য আরও এলাম। বলেই প্রফেসর ঘুরে তাকালেন শুভময় আর মৃন্ময়ের দিকে। এই যে গোয়েন্দাগণ, আপনারা কি ডোকরা ব্যবসায়ী দুজনের ঘর সার্চের সঙ্গী হতে চান? নিশ্চয়ই। তাহলে এক্ষুনি এসো। এসআইটি অফিসার মিস্টার বংশী মুর্মুকে আমি অনুরোধ করেছি, উনি রাজিও হয়েছেন। তোমরা কাল যে সাহসে পরিচয় দিয়েছো তাতে তিনি মুগ্ধ। এসো এসো, তাড়াতাড়ি এসো। বলে উনি বেরিয়ে গেলেন। অনিকেতের যাওয়ার অবস্থা নেই, তাই ওরা 2 জন তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে ওই লোকগুলোর ঘরের দিকে এগোলো। সেখানে ততক্ষণে খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে। ওরা ঘরে ঢুকতেই প্রফেসর আলাপ করিয়ে দিলেন, যার সাথে তাকে দেখেও একটা বড় ধাক্কা খেলেন শুভময় আর মৃন্ময়। সে কি, এই যে সেই আদিবাসী লোকটি যাকে তারা প্রফেসরের স্পাই ভেবেছিল। একগাল হাসি দিয়ে ওদের দিকে হাত বাড়িয়ে দিলেন তিনি। মৃন্ময় হাতে হাত রেখে করমর্দন করলে পরে প্রফেসর জানালেন যে উনিই মিস্টার মুর্মু, স্পেশাল ইনভেস্টিগেটর অফিসার। কাল রাতের সাহসিকতার জন্য মিস্টার মুর্মু ওদের অনেক অভিনন্দন জানালেন। প্রায় ঘন্টা 2 চলল তল্লাশি। ঘর থেকে উদ্ধার হলো বেশ কয়েকটি বিরাট আকারের খাঁচা, কিছু ঘুম পাড়ানি গুলি, 2টো পিস্তল আর একটা ডিজিটাল ক্যামেরা। শুভময়ের কিন্তু ভীষণ কৌতূহল হচ্ছে মিস্টার মুর্মুর সাথে প্রফেসরের এত ঘনিষ্ঠ যোগাযোগ দেখে। সব মিডলে সে নিজের কৌতূহল কিছুতেই চেপে রাখতে পারল না। প্রফেসরকে জিজ্ঞেস করেই ফেলল। প্রফেসর হেসে বললেন, আগে ঘরে চলো বলছি। ওদের ঘরে এসে জমিয়ে বসলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার প্রফেসর ডক্টর অঞ্জন সরকার। কিন্তু এরপর তিনি যা বললেন তা শুনে তো তাদের চক্ষু স্থির হয়ে গেল। উনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হলেও ওনার আরেকটি পরিচয় আছে। উনি বিভিন্ন ট্রাইবাল গোষ্ঠীর মধ্যেকার অপরাধ মনস্কতা নিয়ে কাজ করেন, এবং সেক্ষেত্রে কাজ করতে করতেই উনি বেশ কিছু রহস্যজনক কেস সমাধান করেন। ফলে গোয়েন্দাগিরির একটা নেশা তার জন্মে যায়।
আর তাই তিনি প্রাইভেট ডিটেকটিভ হিসেবেও কাজ করা শুরু করেন। ডক্টর কৃষ্ণেন্দু সোম তার বন্ধু। তিনি নিজের মৃত্যুর কয়েকদিন আগেই তাকে ইমেলে জানান যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, আর এই রাজপ্রাসাদে তিনি বেশ বড় রকম কিছুর খোঁজ পেয়েছেন। কিন্তু নিজের দলের লোকেদেরই তার ভয় করছে, এমনকি জীবনহানির সংশয়ও বোধ করছেন। তাই পুরনো বন্ধু হিসেবে তিনি তার সাহায্য চান। তিনি এই ইমেল করার পূর্বেই একটা কয়েনও তাকে পাঠান কোনো মুদ্রা বিশেষজ্ঞকে দিয়ে তার বয়স পরীক্ষা করবার জন্য। তিনি এই গবেষণা সংক্রান্ত আরও কিছু নথি পরের সপ্তাহে প্রফেসরকে পাঠাবেন বলে জানিয়েছিলেন, কিন্তু তার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়। তাই বন্ধু হিসেবে বন্ধুর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য তিনি মাঠে নামলেন। প্রায় বছর 5 ধরে তিনি মাঝে মাঝেই এই গ্রামে আসছেন এবং তদন্তের কাজ করছেন। ইতিমধ্যে এসআইটি গঠিত হয়েছে ডক্টর সোমের মৃত্যু তদন্ত নিয়ে। সেই সূত্রেই তার যোগাযোগ মিস্টার মুর্মুর সঙ্গে, এবং তারা দুজন পরস্পরকে সাহায্য করছেন এই তদন্তে। আচ্ছা স্যার, ওই কয়েনটা কি খুব দামি বা অ্যান্টিক জিনিস? আর শঙ্কগড়ে এরকম অনেক কয়েন রয়েছে, মানে গুপ্তধন, যার জন্য এই চোরাকারবারীরা ওখানে এরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল। কয়েনের বয়স প্রায় 1000 বছর। এর অ্যান্টিক মূল্যও অবশ্য আছে, কিন্তু শঙ্খগড়ে কোনো গুপ্তধন নেই। বরং আমার সন্দেহ অন্য কিছু। হ্যাঁ, শুভময় একদমই ঠিকই বলেছে, আমারও তাই বিশ্বাস। কি? প্রফেসর স্মিত হাস্যে শুভময়ের দিকে ফিরে বললেন, শুভময়, বলো তাহলে। হংসচঞ্চু, জীবন্ত জীবাশ্ম, জীবন্ত অ্যান্টিক জীব। এখন বাজে বেলা 1:30। শুভময়, মৃন্ময় আর প্রফেসর চলেছেন স্বাস্থ্য কেন্দ্রে সোহারাইকে দেখতে, আর ওর জন্য দুপুরের খাবারও বানিয়ে নিয়ে এসেছে ওরা লজ থেকে। বেচারাকে ওদের জন্যই এরকম অবস্থায় পড়তে হয়েছে। ওকে হয়তো এর মধ্যে না জড়ালেই হতো। যাই হোক, স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে ওরা দেখল সোহারাইয়ের বেডের পাশে ছলছল চোখ নিয়ে বসে আছে শ্যামা। ওদের দেখেই সোহারাই একগাল হেসে ওদের অভ্যর্থনা জানালো। মৃন্ময় আর শুভময় সবার আগে শ্যামার দিকে ফিরে হাত জোর করে ক্ষমা চেয়ে নিল। সোহারাই বলে উঠল, আরে এ কি এসব কি করছেন আপনারা? এটা তো একটা দুর্ঘটনা, যে কারোর সাথেই ঘটতে পারত। এতে ক্ষমা চাইছেন কেন? আর আপনারা বাইরের থেকে এসেও আমাদের জঙ্গলে বিপদে পড়বেন, আর আমরা এই জঙ্গলের সন্তান হয়ে আপনাদের জন্য এটুকু করতে পারবো না? এটা কি হয়? কি অদ্ভুত মানুষ এই সোহারাই। ওরা যত দেখছে তত মুগ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ ওখান থেকে গল্প টল্প করে ওরা 3 জন বেরিয়ে আসে স্বাস্থ্যকেন্দ্র থেকে। চলে আসবার সময় সোহারাই বারবার করে বলে দেয় কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে ওরা যেন ওকে অবশ্যই জানাতে কোনটা বোধ না করে। ওখান থেকে বেরিয়েই প্রফেসর সরকার জানান উনি লোকাল থানায় যাবেন। মিস্টার মুর্মু ওনাকে জানিয়েছেন ওদের লজ থেকে আর যে যে জিনিস উদ্ধার হয়েছে তার মধ্যে বেশ চাঞ্চল্যকর কিছু জিনিস ওরা পেয়েছেন, কিন্তু এর সাথে শঙ্কগড়ের কী সম্পর্ক ওরা বুঝতেই পারছে না। তাই প্রফেসরের কাছে সাহায্য চান ওরা। উনি চান ওরাও ওনার সঙ্গে থাকুক। তাই 3 জন মিলেই গেল থানায়। এখন ওরা থানায় বড়বাবুর ঘরে বসে আছে। মাথার উপরে পুরো জোরে পাখা চললেও ওরা এখন রীতিমতো উত্তেজনায় ঘামছে। একটু আগেই মিস্টার মুর্মু সকালে উদ্ধার হওয়া ডিজিটাল ক্যামেরা থেকে ওদের যা যা দেখালেন তা ওদের উত্তেজনা দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে। তবে এই ছবিগুলো দেখার পরে ওদের চোখের সামনে ধীরে ধীরে শঙ্কগড় রহস্যের জট কাটতে শুরু করেছে। ছবিগুলো দেখে ঠিক কি বুঝলেন? আপনিও ঠিক যেখানে, আমিও সেখানে। এটা যদি সত্যি হয় তবে আমাদের দেশের নাম খুব শীঘ্রই ছড়িয়ে পড়তে চলেছে পৃথিবী জুড়ে। এটা কিন্তু একটা বিশাল খোঁজ হবে। সেটা তো বুঝতেই পারছি স্যার, কিন্তু সর্ষের মধ্যে যে ভূতটা লুকিয়ে আছে সেটা আছে কোথায়, মানে সেটা কি করে জানবো? বলে মিস্টার মুর্মু তাকালেন প্রফেসরের দিকে। প্রফেসর হাসি মুখে শুভময়ের দিকে তাকিয়ে বললেন, এই ইয়াং ম্যান,
এ বিষয়ে তোমাদের পর্যবেক্ষণ কি বলছে? আমার ধারণা যদি ভুল না হয়, শঙ্খগড়ের ওই মূর্তির ঘরটাতেই এমন কিছু আছে যেটা আমাদের নজরে পড়ছে না, কিন্তু সেটা কি? আচ্ছা, ওই ডিজিটাল ক্যামেরাটা কি সেই সাংবাদিকের? হ্যাঁ, একদমই তাই। কিন্তু তুমি সেটা কি করে বুঝলে? আসলে ওই ডিজিটাল ক্যামেরার প্রত্যেকটা ছবিতেই তারিখ আছে, আর সেই তারিখটা এবং ওই সাংবাদিকের মৃত্যুর ঘটনাটা একই দিনে, তাই 2 এ 2 4 করলাম আর কি। বাহ, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা তো দারুণ। যাই হোক, আমরা ওই ঘরটাকে কর্ডন করে রেখেছি। আজ কিংবা কাল থেকে ওই ঘরের সার্চ অপারেশন শুরু হবে। খাস মেটাল ডিটেক্টর আসছে কলকাতা থেকে। বেশ, আমাদের কোনো সাহায্যের দরকার হলে অবশ্যই জানাবেন, বলে মিস্টার মুর্মুর সঙ্গে করমর্দন করে বেরিয়ে এলেন ওরা। বেলা প্রায় পড়ে এসেছে। ওরা লজের দিকে হাঁটা দিলেন। ডক্টর অঞ্জন সরকার জিজ্ঞেস করলেন, কি ভাবছো এখন কি করবে? দেখো, এখন তো করার মতো কিছুই নেই, ওই অপেক্ষা করতেই হবে। এসআইটি এর সার্চ অপারেশনে কি পাওয়া যায় তার ভিত্তিতেই এগোতে হবে। তবে আমার মনে হয় সোহারাইদের গ্রামে কিছু খোঁজ খবর করা দরকার। ওখানে অনেকে চোরা কারবারিদের সাথে কাজ করত, আর ডক্টর সোমের টিমে যারা ছিলেন তাদের সাথেও একবার কথা বলতে হবে। আমি কিন্তু তাদের অনেককেই কলকাতায় জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু তারা কেউই তেমন কিছু বলতে পারেননি। আর এখানে এসেও তাদের কারোর সাথে যে এইসব লোকেদের যোগাযোগ ছিল এমন তথ্যও কিছু পাইনি। তবুও শুভময় ঠিকই বলেছে। আমারও মনে হয় কোনো অভিজ্ঞ লোক না হলে শুধুই কিছু চোরা কারবারির পক্ষে এরকম কিছু হ্যান্ডেল করা সম্ভব নয়। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমি কলকাতায় আরেকবার ভালো করে খোঁজ নিয়ে দেখছি। কৃষ্ণেন্দুর টিমে মোট 4 জন ছিল, 3 জন কলকাতার আর একজন দিল্লি আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে এসেছিল। এরা সবাই ডক্টর সোমের চেয়ে জুনিয়র। এর আগেও এরা ওর সহায়ক হিসেবে কাজ করেছে, যদিও দেখছি আমি। বিকেলের দিকে ওরা অনেক প্রশ্ন নিয়ে লজে ফিরে এলো। লজে ফিরতেই বেচারা অনিকেত উত্তেজিত হয়ে প্রশ্ন করল, কিরে, কি হলো ওখানে? মৃন্ময় সমস্ত ঘটনা খুলে বলল ওকে। সব শুনে অনিকেত বেশ চিন্তিত হয়ে পড়ল। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎই অনিকেত খুব গুরুত্বপূর্ণ কিছু মনে করে বিছানায় উঠে বসল। শোন, আমার একটা কথা মনে পড়ল। আমরা মাঝখানে যে 4 জনকে দেখেছিলাম তাদের মধ্যে যে 2 জন ওখানে আগে থেকেই ছিল, তারা কাল রাতে কিন্তু রাজবাড়িতে ছিল না। আর একটা জিনিস, ওরা কিন্তু আগামীকাল ওখানে কিছু একটা ঘটানোর প্ল্যান করছিল। এখন ব্যাপার হলো, এত কিছুর মধ্যেও ওরা কি কিছু করবে নাকি চুপচাপ বসে থাকবে? ব্রাভো ব্রাভো, দারুণ একটা পয়েন্ট ঠিক সময় মনে করিয়েছিস তো। সেদিন স্টেশনে আমিও 2 জনকে ট্রেন থেকে নামতে দেখেছিলাম। ওষুধের দোকানেও গেছিল ওরা। ওষুধের দোকানদার আমাকে বলেছিলেন প্রফেসরের জন্য কলকাতা থেকে মাঝে মধ্যে বিভিন্ন রকম বই টই আসতো, এরাই নাকি সেসব নিয়ে আসতো। তারপর থেকে এরা মাঝে মাঝেই এখানে আসেন। ওরা নাকি এখানে একটা ট্যুরিস্ট লজ করবেন, এমনটাই ওদের ইচ্ছে। আর আমি যদি খুব ভুল না হই তাহলে এরা সব কিছুই জানে। মৃন্ময়, একবার শঙ্খগড়ের রাজবাড়িতে যাব, তারপর স্টেশন থেকেও ঘুরে আসতে হবে। চ তাড়াতাড়ি চ, কুইক। ওরা প্রায় ঘণ্টাখানেক হলো শঙ্খগড়ে এসেছে। এখন আবছা অন্ধকার এখানে ওখানে জমাট বাঁধতে শুরু করেছে। আগের দিনের মতো আজ আর তেমন গা ছমছম করছে না। সেই মূর্তির ঘরেই কিছু একটা খুঁজছে ওরা। কাল রাতে 4 জন লোক ঘরের ভেতরে কোথায় খোঁড়াখুঁড়ি করছিল, ওরা দেখতে পায়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আজ কোথাও খোঁড়াখুঁড়ির কোনো চিহ্ন মাত্র নেই। ব্যাপারটা কি বলতো? পুলিশ তো ঘরটাকে বন্ধ করে দিয়ে গিয়েছিল, তাহলে এখানে ঢুকলো কে? সেটাই তো ভাবছি। আচ্ছা, একটা কথা বলতো, মেঝেটা তো পাথরের, করিডোরে প্রায় অর্ধেকটাই মেঝে ভাঙা, কিন্তু দেখ এখানে এত উঁচু মাটির মেঝে কেন? বলে মৃন্ময়ও পা দিয়ে চেপে চেপে দেখতে মনোযোগী হয় মাটির মেঝেটায়। ওর কথা শুনেই শুভময় থেমে যায়, মৃন্ময়ের দিকে তাকিয়ে থাকে। ওর চোখ দুটো জল জল করে ওঠে।
ফেরা যাক। কালকে মিস্টার মুর্মুকে বলতে হবে যে কোনো মেটাল ডিটেক্টরের দরকার নেই, খালি দুখানা শাবল আর কোদাল আনলেই হবে। বলেই শুভময় মৃন্ময়ের হাত ধরে টেনে নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। আরে ধুর, বলবি তো হঠাৎ কি হলো? আরে রাগ করছিস কেন? যদি খুব ভুল না করি তোর পর্যবেক্ষণই এ যাত্রায় রহস্যের উন্মোচন করবে। হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল করেছিস? এ ঘরের পুরো মেঝেটা মাটির, কিন্তু দরজার কাছের মেঝেটা দেখ, ওটা একটা বড় সড়ো পাথর। আর খুব যদি আমি ভুল না হই তাহলে ওটাকে তুললেই প্রায় 100 ওয়াটের একটা হাসি খেলে গেল ওর মুখে। দুজনেই বেশ প্রফুল্ল চিত্তে শঙ্ককর রাজবাড়ির করিডোর দিয়ে বেরিয়ে আসছিল। কিন্তু হঠাৎই মৃন্ময় কি যেন দেখে দাঁড়িয়ে পড়ল করিডোরের মাঝখানে। ওদের উল্টো পিঠের দেওয়ালের দিকে এগিয়ে গিয়ে কি যেন খুঁটিয়ে দেখবার চেষ্টা করতে লাগলো। শুভময় ওর টর্চটার আলো দেওয়ালে ফেলতেই একটা ইতিহাস যেন চোখের সামনে ফুটে উঠল ওদের। এই কদিনে ওরা একবারও লক্ষ্য করেনি জিনিসটা। দেওয়ালটা প্রায় পুরোটাই তামার পাতে মোড়া, আর সেই পাতে খোদাই করা আছে কোনো একটা লিপি। ও ব্রাহ্মী, অশোকের লিপি। দেখ, অশোকের ধম্মনীতি খোদাই করা আছে রে। টর্চের আলোটা পুরো দেওয়ালটার উপর ঘোরাতে ঘোরাতে শুভময় হঠাৎ একটা জায়গায় এসে থমকে যায়, খুঁটিয়ে দেখবার জন্য কাছে যায়। হ্যাঁ, যা ভেবেছে তাই। দেওয়ালের ঠিক ওখানেই গুলি লাগার একটা দাগ। তামার পাতে মোড়া বলে জায়গাটা টোল খেয়ে গেছে, কিন্তু খুব ভালো করে দেখলে বোঝা যাচ্ছে এটা গুলিরই দাগ। গুলিটা চলেছিল 0.5 রেঞ্জ থেকে এবং সেই সাংবাদিক নিজেই গুলি চালিয়েছিলেন, সম্ভবত নিজের আত্মরক্ষার জন্যই। অদক্ষ হাত হওয়ায় কিংবা সামনের টার্গেট সরে যাওয়ায় মেটালের দেওয়ালে লেগে ফিরে আসে গুলি এবং সাংবাদিকের মৃত্যু হয়। তবে তোমাদের পর্যবেক্ষণই এক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সূত্র ছিল, নইলে আমাদের পক্ষে এত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হতো না। অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর মূর্তির ঘরের নিচের গুপ্তকুঠুরি পেলেন কি? এক্ষেত্রেও তোমাদের ধারণা সঠিক। ওই পাথরটা ওঠানোর পর একটা পাথরের সিঁড়ি ধরে সুড়ঙ্গ পথ নেমে গিয়েছে। সেখান দিয়ে নিচে গিয়ে একটা দিঘির মতন জলাশয় পাওয়া গেছে। তাছাড়া আর তেমন কিছু তো পাওয়া যায়নি। দিঘিতে কোনো প্রাণীকে নড়াচড়া করতেও তারা দেখেননি। তবে আসানসোল থেকে ডুবুরি আসছে, ওরা এলে তাদের দিঘিতে নামিয়ে খোঁজ করা হবে। তবে তোমরা চাইলে একবার দেখে আসতেই পারো। সে তো যেতেই হবে, তবে এখন নয়, আমরা যাব দুপুরের আলো কমে আসবার পর। আমি যতদূর বুঝতে পারছি আজ রাতেও কিছু একটা জব্বর ঘটনা ঘটবে শঙ্খগড়ে। বলো কি গো? হ্যাঁ, তবে তার আগে আপনার একটা সাহায্য চাই। বলো কি করতে পারি? অবশ্যই যথাসাধ্য সাহায্য করব আমরা। শঙ্খগড়ের ওই মূর্তির ঘরটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কালপ্রিটদের বুঝতে দিলে চলবে না যে আমরা সবই ধরে ফেলেছি। আর বন দফতরের পুলিশের সাহায্য হয়তো আজ রাতের অপারেশনে প্রয়োজন হবে। আচ্ছা, আপনি কি এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারেন আমাদের? অবশ্যই করব, কোনো সমস্যা হবে না। ঠিক হয়, আজ ঠিক 4:30 নাগাদ ওরা শঙ্খগড়ে পৌঁছে যাবে। তারপর শুরু হবে ওদের অপারেশন চঞ্চু। অনিকেতের খুব ইচ্ছে ছিল যাবার, কিন্তু পায়ের জন্য কোনো বিপদ হতে পারে, তাই ওকে আর নিয়ে যেতে রাজি হয় না শুভময়। তাই মন মরা হয়ে অংশচঞ্চু নিয়ে পড়াশোনা করছে অনিকেত। শুভময়ও তার যেটুকু পড়াশোনা আছে হংসচঞ্চু সম্পর্কে মনে মনে সেসবই ঝালিয়ে নিচ্ছে। হংসচঞ্চু অর্নিথোরিনকাস অ্যানাটিনাস সাধারণত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পাওয়া যায়। এটি একটি উভয়চর স্তন্যপ্রায়ী প্রাণী। এরা এদের প্রাচীনত্বের বৈশিষ্ট্যের জন্য পৃথিবী খ্যাত। এই জীবন্ত জীবাশ্মটি খুবই লাজুক স্বভাবে। হাঁসের মতন ঠোঁট ও পালকে ঢাকা শরীর সত্ত্বেও এরা কখনোই হাঁসের পরিবারভুক্ত নয়। এরা লাজুক হলেও বিপদ বুঝলে বা কোনো কারণে এদের উত্ত্যক্ত করা হলে এরা কিন্তু গড় গড় শব্দ করে।
এখন সে নিশ্চিত সেদিন ওরা হংসচঞ্চুর গর্জনই শুনেছিল। হঠাৎ অনিকেত বলে উঠল, আচ্ছা, তোর কি ধারণা শঙ্খঘরের নিচে কি কোনো পুরুষ প্লাটিপ্লাস আছে? যার পিছনে লিপ্তপদের গোড়ালির দিকটায় যে বিষাক্ত কাঁটাটা থাকে তারই আঁচড়ের দাগ ছিল কি ডক্টর সোমের বুকে? আর ওই বিষয়ে কি তার মৃত্যু হয়েছে? ঠিক তাই, আমার তাই মনে হচ্ছিল। কিন্তু খটকাটা এখানেই যে ডক্টর সোমের পোস্টমর্টম রিপোর্ট বলছে ওনার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, কিন্তু এটাও সত্যি যে ওই বিষগ্রন্থির বিষক্রিয়ায় তীব্র ব্যথা বা জ্বালা হতে পারে, কিন্তু মৃত্যু, তাই হিসাবটা কিছুতেই মিলছে না রে। আচ্ছা, ডক্টর সোম যে উত্তেজনা কমার ওষুধটা খেতেন সেটা কি সত্যি? আমার কেন জানি না মনে হচ্ছে ওনাকে যে বা যারা সরাতে চেয়েছিল তারা প্রথমে ওষুধটাকে সরিয়ে ওনার উত্তেজনা বাড়াতে বাধ্য করেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছিস তো, হতেই পারে এমনটা। সাবাস বেটা। রাত প্রায় 10টা। শুভময়রা শঙ্ককর রাজবাড়ির দিঘির দিকটায় ঝোপঝাড়ের আড়ালে অপেক্ষা করছে। মৃন্ময়, মিস্টার মুর্মু এবং তার ফোর্স, প্রফেসর সরকার প্রত্যেকেই জঙ্গলে গা ঢাকা দিয়ে সতর্ক দৃষ্টি রেখেছেন রাজবাড়ির দিকে। দিঘির এদিকটা দিয়ে মূর্তির ঘর লাগোয়া করিডোরের জানলাটা স্পষ্ট দেখা যায়। কিরে, এবারে একটু বলবি এখানে কি ঘটতে চলেছে? সোহারাইয়ের ইনফরমেশন যদি খুব একটা ভুল না হয় তাহলে আর 5-6 মিনিট পরেই। বলতে বলতে মাঝপথে চুপ করে যায় শুভময়। ওরা সকলেই আর একটু সতর্ক হয়ে কান খাড়া করে শোনে দিঘির ওপাশে একটা গাড়ি এসে থামার শব্দ হয়। সঙ্গে সঙ্গে একটা ক্ষীণ আলো এসে পড়ে শুভময়ের গা ঘেঁষে দিঘির এপারে। ওরা একটু সরে যায় ঝোপের মধ্যে। তারপরই 5-6 জন লোক এপারে আসে। তারা খুব নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলতে বলতে আসে এবং রাজবাড়ির দিকে এগিয়ে যায়। এদের মধ্যে 4 জন লোক যে আদিবাসী তা তাদের পোশাক থেকেই স্পষ্ট। বাকি 2 জন বাইরের লোক, তাদের হাতে রাইফেল। ওরা রাজবাড়িতে ঢুকেই সোজা চলে যায় করিডোর ধরে মূর্তির ঘরের দিকে। মিস্টার মুর্মু ইশারায় তার ফোর্সকে নিঃশব্দে রাজপ্রাসাদ ঘিরে ফেলার নির্দেশ দেন। আর ওরা অপেক্ষা করেন শুভময়ের নির্দেশের। প্রায় আধ ঘন্টা ওরা চুপচাপ বসে আছে। মিস্টার মুর্মু এবারে একটু উসকুস করতে থাকেন। সেদিকে তাকিয়ে শুভময় ফিস ফিস করে বলে, ওদের একটু সময় দিন, না হলে হাতে নাতে ধরা যাবে না অপরাধীদের। আর একটু সময় দিন ওদের। বলতে বলতে হঠাৎই রাজবাড়ির ভেতর থেকে সেই অজানা আতঙ্কিত পশুর গর্জনটা শুনতে পায় ওরা। শুভময় সঙ্গে সঙ্গে ইশারা করে। ওকে অনুসরণ করে ওরা খুব সন্তর্পণে ভেতরে ঢোকে এবং মূর্তির ঘরের দরজার ঠিক নিচে নেমে যাওয়া ঘোরানো পাথরের সিঁড়ি বেয়ে নিঃশব্দে নিচে নেমে আসে। নিচে নেমে ওরা বিস্ময়ে হতবাক হয়ে যায়। চোখের সামনে এমন দৃশ্য ওরা কখনোই দেখেনি। গাঢ় বাদামি বর্ণের বিস্ময়কর জীব, বইয়ের পাতায় যার কেবল ছবিই দেখেছে। ওরা মাটিতে শুয়ে ছটপট করছে, আর তার থেকে কিছুটা দূরে একজন বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে। বাকিরা দরজার মাঝখানে যে জলাশয়টা আছে তার চারিদিকে জাল হাতে করে দাঁড়িয়ে আছে। 2 জন আবার লাঠির মতন কিছু দিয়ে জলের উপর মারছে আর জলে তোলপাড় করছে একাধিক হংসচঞ্চু। ওরা এতটাই সন্তর্পণে পিছনে এসে দাঁড়িয়েছে যে লোকগুলো কিছুই টের পায়নি। হঠাৎ ওদের একজন লাঠির মাথার দিকে ছুঁচালো অংশটা দিয়ে জলের উপরে জোরে আঘাত করতেই একটা বাচ্চা হংসচঞ্চু গোঁ গোঁ শব্দ করতে করতে জল থেকে ডানায় লাফ দেয়। অমনি রাইফেলদারি লোকটা বাচ্চাটার দিকে বন্দুক তাক করে গুলি করতে এগোয়। সে যেই গুলি করতে যাবে, শুভময় নিজেকে স্থির রাখতে না পেরে ঝাঁপিয়ে পড়ে লোকটার উপরে, চেপে ধরে তার বন্দুক। তড়িৎ গতিতে মিস্টার মুর্মু আর প্রফেসর তাদের আগ্নেয়াস্ত্র বের করে ফেলেন। দলটা ব্যাপারটার আকস্মিকতা কাটিয়ে উঠতে না উঠতেই মিস্টার মুর্মুর ডাকে পুলিশ ফোর্স এসে ঘিরে ফেলে ওদের। ওই আদিবাসীদের মধ্যে একজন দৌড়ে সিঁড়ির দিকে পালাবার চেষ্টা করতেই মৃন্ময় তার বাঁ পা লক্ষ্য করে লাথি মারে।
লোকটি মুখ থুবড়ে পড়ে যায়। তার কাছে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল শুভময়। মুচকি হেসে বলে, আসুন ডক্টর স্টিফেন লাকড়া, আপনাকে একটু কষ্ট দিতে হলো, তার জন্য খুবই দুঃখিত আমি। সে কি দিল্লির আর্কিওলজি ডিপার্টমেন্টে কৃষ্ণেন্দু জুনিয়র স্টিফেন? সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছে আজ। শুভময়দের আজ ফিরতে হবে কলকাতায়। সকাল 9টা নাগাদ মিস্টার মুর্মু এসে জানান শঙ্করগড় থেকে প্রায় 20টি হংসচঞ্চু উদ্ধার হয়েছে, আর ডক্টর স্টিফেনের ঝোপড়ি থেকে তার অনেক কাগজপত্র উদ্ধার করেছেন, যার মধ্যে ডক্টর সোমের হাতে লেখা একটা ডায়েরিও আছে। সেটা তিনি ওদের হাতেই তুলে দিতে চান। সেই ডায়েরি ঘেটে ওরা জানতে পেরেছে শঙ্করগড়ের প্রতিষ্ঠাতা জমিদার নিজের অদ্ভুত শখ মেটাতে প্রায় 1000 খানেক বছর আগে আরব সাগরের উপকূল থেকে নিয়ে আসেন বেশ কিছু দুষ্প্রাপ্য জীবজন্তু। মনে হয় কোনো বিদেশি বণিকের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল, কারণ তার রাজবাড়িতে বেশ কিছু বিদেশি মুদ্রাও পেয়েছিলেন ডক্টর সোম, যার মধ্যে অস্ট্রেলিয়ার কয়েনটিও ছিল। আর ওই দুষ্প্রাপ্য জীবগুলির মধ্যে একটি ছিল প্লাটিপাস বা হংসচঞ্চু। এই হংসচঞ্চুগুলির জন্য তিনি বিশেষ ব্যবস্থা করেছিলেন মাটির নিচে। তাদের বসবাসের উপযোগী তাপমাত্রা যাতে থাকে তার দিকেও নজর দিয়েছিলেন। ফলে এরা এখনও প্রায় 1000 বছর ধরে বংশবিস্তার করছে নিশ্চিন্তে, এবং এখনও টিকে আছে। সাধারণত হংসচঞ্চুর দৈর্ঘ্য প্রায় 43 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, কিন্তু এখানে পাওয়া হংসচঞ্চুর প্রজাতিটি আকারে আরও বড়, প্রায় 60 সেন্টিমিটার। এরা আসলে হংসচঞ্চুর খুবই দুষ্প্রাপ্য প্রজাতি, যা এখন প্রায় লুপ্ত। ডায়েরিটা গোগ্রাসে শেষ করে ওরা 3 জন চুপ করে বসে থাকে। ওদের সামনে এখন এক অজানা ইতিহাস, আর ওদের দেশের জন্য এক উজ্জ্বলতম খোঁজ। আর কোথাও তার ছোট্ট একটু অংশীদার ওরা নিজেরাও। একটা তীব্র ভালো লাগায় মন ভরে যায়। এই কদিনের টান টান উত্তেজনার পরে আজ দুপুরে খাওয়া দাওয়া সেরে ওরা 3 জন বেরিয়ে পড়েছে যমুনা দিঘির উদ্দেশ্যে। রাতের ট্রেন, তাই হাতে বেশ খানিকটা সময় আছে। সাথে প্রফেসরও আছেন। আচ্ছা, তুমি কি করে বুঝলে যে ডক্টর স্টিফেন লাকড়া এখানে জড়িত, বা উনি এখানেই আছেন? আর কাল যে ওনারা কিছু একটা করবে, তুমি সে বিষয়ে এত নিশ্চিতই বা হলে কিভাবে? আপনি যখন আমায় ডক্টর সোমের টিম মেম্বারদের নাম আর ডিটেলসের খোঁজ দিয়ে গতকাল সকালে জানালেন, তখনই আমার মনে পড়ল সোহারাই বলেছিল ওদের বস্তিতে একজন বাইরে থেকে এসেছে। ওদেরই একজন বস্তিবাসীর আত্মীয় পরিচয় নিয়ে সে প্রায় বছর 2 আগে যে এসেছে আর নড়েনি। আর তার আসার পর থেকেই গ্রামের কিছু লোক প্রায় সারাদিনই তার ঝোপড়িতে পড়ে থাকে। ওর সন্দেহ ছিল যে এ নিশ্চয়ই চোরা কারবারিদের সঙ্গী, যে গ্রামের কিছু লোককে লোভ দেখিয়ে চোরা কারবারের কাজে লাগাচ্ছে। আমার মনে হলো ডক্টর স্টিফেন লাকড়ার পক্ষে আদিবাসী পরিবারের আত্মীয় হয়ে থাকাটা খুবই সহজ হবে, কারণ তিনি নিজেও একজন আদিবাসী। আর তার আগে আমাকে যখন মৃন্ময়রা জানালো যে ওরা মাচানের মাঠে 4 জনকে আলোচনা করতে শুনেছে যে গতকাল কিছু একটা ওরা করবে, তখনই মনে হলো ওদের লোক ধরা পড়ে গেছে শুনে ওরা হয়তো মরিয়া হয়ে শেষ একবার চেষ্টা করবেই। আর তার আগেই আমি স্টেশনে গিয়ে মৃন্ময়কে নিয়ে খোঁজ নিয়ে এসেছিলাম যে ওর 2 জন সাকরেত আসানসোল থেকে এখানে এসেছে গত পরশু, কিন্তু আর ফেরেনি। আবার সোহারাইও খবর দিল যে ওদের একজন চেলাকে কিছু চোলাই খাইয়ে তার পেট থেকে খবর বের করেছে ও। সত্যিই কাল রাত 10টা নাগাদ ওরা কাজে নামবে। ব্যাস, এতেই আমি নিশ্চিত হয়ে গেলাম। তবে এতে কৃতিত্ব সম্পূর্ণটাই আমার একার নয়, এখানে অনেকখানি কৃতিত্বই কিন্তু সোহারাইয়েরও আছে। প্রফেসরও সম্মতি জানালেন। সামনেই যমুনা দিঘি। সুবিশাল দিঘির স্থির জলে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করছে শুভময়রা। নিস্তব্ধতা ভঙ্গ করে হঠাৎ কাঁপা কাঁপা গলায় মৃন্ময় বলে উঠল, কালকে ওই বাচ্চা হংসচঞ্চুটার গোঙানিটা কানে ভাসছে রে। আহারে, কতটুকু জীব!
মানুষ সত্যিই কত লোভী। শেষ হলো আমাদের আজকের গল্প চঞ্চু রহস্য।